দেখো আইপিএসি নেম অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সো বিফোর ডুইং দ্য আইপিএসি নেম তোমাকে জানতে হবে একটা সেন্ট্রাল মেটালের অক্সিডেশন নাম্বার, যেটা আমরা আগে পড়েছি অলরেডি, যে একটা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সেন্ট্রাল মেটালটা আছে এই সেন্ট্রাল মেটাল গুলোর অক্সিডেশন নাম্বার আমরা জানতে লাগবে, যেটা পড়তে পেরেছি অলরেডি, আমরা জানি। ধরো এখানে আছে K2PT_F6, তাহলে এখানে দেখো প্ল্যাটিনামে আমি বের করব। কিভাবে বের করব প্ল্যাটিনাম অক্সিডেশন নাম্বার? তুমি জানো পটাশিয়ামে +1 হয় ইনটু 2, তাই তো? আগে শিখে গেছি আমরা। প্লাস এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে -6 0, তাহলে কত হচ্ছে x +4। এবারে যখন তুমি আইপিএস নাম লিখতে এবং ফার্স্ট কি করবে দেখো, থার্ড ব্র্যাকেটের বাইরে যে থাকে তার নামটা আগে লিখতে হয়। থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা থাকে তার নামটা লিখতে হয়। সেটা দুটো আছে কি তিনটে আছে কি চারটে আছে বা 20টা আছে বা 1000, কিছু ব্যাপার নেই, জাস্ট পটাশিয়াম লিখবো আমি। থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা থাকে তাকে আগে লিখতে হয়, সোডিয়াম লিখবো সিম্পল। থার্ড ব্র্যাকেটের বাইরে অনলি লিখবো পটাশিয়াম, এখানে আছে দেখো তাই লিখেছি, বুঝতে পারছো? থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা থাকে তাকে আমি ফার্স্টে লিখবো। তাহলে এখানে হচ্ছে পটাশিয়াম লিখেছি। আচ্ছা, তাহলে আমার কাজটা হচ্ছে ফার্স্টে এই সেন্ট্রাল মেটাল গুলোর অক্সিডেশন নাম্বার বের করে নেওয়া। যেমন দেখো এখানে তোমার হয়েছে 4, এখানে তোমার হয়েছে 4, এখানে কত হয়েছে, এখানে তোমার 0, সে তো নিউট্রাল লিগ্যান্ড, তাহলে 0 এর x এ তো +1, তাহলে -1। দেখো তুমি দেখো En হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, তাহলে 0 আর এর হচ্ছে -2, এর হচ্ছে -2, সালফেট তো -2 হয় আর এর তো -1 বলে -2, তাহলে এখানে কত হচ্ছে +4 হচ্ছে কিনা বলো? আচ্ছা, দেখো এখানে অক্সালেট, অক্সালেট একটা নেগেটিভ লিগ্যান্ড এবং সেটা বাইডেন্টের লিগ্যান্ড, তাহলে বাইডেন্টের লিগে 3 বার আছে, তাহলে কটা হবে, মানে একটা অক্সালেটের -2, তাহলে 3টে -6 আর এখানে +3, তাহলে কত হবে এখানে +3। তোমরা নিচেটা একটু দেখবে না, এখন নিচেটা জাস্ট পরে বলছি, বুঝেছো কি? তাহলে আমি এখানে হ্যালো স্যার, একটু বোঝাবেন স্যার, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল তাই আমি জয়েন করতে পারিনি, আপনার টেক্সটটাও ডেলিভার হয়নি আমাকে। কোন টেক্সট ডেলিভারি হয়নি? আপনি আমাকে ইনবক্সে একটা ভয়েস মেসেজ পাঠালেন, তো ওইটাও আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আচ্ছা তুমি দেখো, আমি এখনই শুরু করেছি, আমি রেকর্ডিং করে রেকর্ডিং তো শুনে নেবে। আমি জাস্ট এখনই শুরু করেছি, রেকর্ডিংটা শুনে নেবে, আমি কিছু বলিনি এখন, জাস্ট শুরু করছি বলতে এখন। তাহলে আমরা এখন পড়ছি আইপিএসি নেম, আমি রিপিট করে দিচ্ছি, আইপিএসি নেম পড়ছি, এখানে জাস্ট সেন্ট্রাল মেটাল গুলোর অক্সিডেশন আমরা বের করে দিয়েছি আর কিছু করি। যখন তুমি কোনো একটা কম্পাউন্ডের আইপিএসি নাম লিখবে তখন কি করতে হয় দেখো, থার্ড ব্র্যাকেটের বাইরে যেতে তার নাম লিখতে হয়, এটা লিখেছি পটাশিয়াম। এবারে তারপরে কি লিখতে হয়, লিগ্যান্ডের নাম্বার। ফার্স্ট লিখতে হয় থার্ড ব্র্যাকেটের বাইরে তার নাম, তারপরে লিখতে হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ডের নাম্বার। লিগ্যান্ড কটা আছে এখানে 6, তাই লিখেছি দেখো হেক্সা। আচ্ছা, এফ কে বলে ফ্লুরো বা ফ্লুরিডো। তুমি একটা দেখো বইয়ের চার্ট দেওয়া আছে, বই তোমার পড়লে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ লিগ্যান্ডের নাম দেওয়া আছে, চার্ট দেওয়া আছে দেখো বইতে, যে কোনো বইতে, এনসিইআরটি হোক, কম্প্রিহেনসিভ হোক, ছায়া প্রকাশনী বই হোক, সেখানে তোমার বইয়ের 3 বা 4 নম্বর পেজ দেওয়া আছে, একটা লিগ্যান্ডের নামের লিস্ট দেওয়া আছে, সিএল বলে ক্লোরো, বিআর বলে ব্রোমো, আয়োডো। সেখানে আমরা এফ কে এখানে বলতে পারি ফ্লুরো, না বলে এখানে লিখেছি আমি ফ্লুরিডো, একই জিনিস, কোনো আলাদা কিছু নয়। তাহলে আমি আবার বলছি স্টেপটা, ফার্স্ট লিখতে হয় পটাশিয়াম, তারপর লিখেছি আমি এখানে হেক্সা ফ্লুরো বা ফ্লুরিডো। ফার্স্ট লিখতে হয় থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা তার নাম, তারপরে লিখতে হয় লিগ্যান্ডের নাম্বার, তারপরে লিগ্যান্ডের নেম, তারপরে সেন্ট্রাল মেটালের নেম, তারপরে ব্র্যাকেটে অক্সিডেশন নাম্বার। এই হচ্ছে অর্ডারটা। কি কি বললাম, অর্ডারটা কি বললাম, থার্ড ব্র্যাকেটের বাইরের নামটা আগে, লিগ্যান্ডের নাম্বার, লিগ্যান্ডের নেম, সেন্ট্রাল মেটালের নেম, তার ব্র্যাকেটে অক্সিডেশন নাম্বার, রোমানে লিখতে অক্সিডেশন নাম্বার। আর এখানে আছে পটাশিয়াম হেক্সা ফ্লুরো বা হেক্সা ফ্লুরিডো, প্ল্যাটিনেট কেন লিখতে, এটা বলছি কেন লিখেছি প্ল্যাটিনেট, তাহলে প্ল্যাটিনেট লিখেছি 4। হোয়াই দিস ইজ প্ল্যাটিনেট, হোয়াই নট প্ল্যাটিনাম? যখন তোমার এই থার্ড ব্র্যাকেটটা ভেতরে যখন যদি আমার নেগেটিভ চার্জ থাকে, ধরো এখানে এফটা আমার কি কি লিগ্যান্ড, এফ নেগেটিভ আর এফ পজিটিভ, সো নেগেটিভ, তো তখন সেখানে সাফিক্সে
অ্যাডিশন হয় 8 80, তাই প্ল্যাটিনামের সঙ্গে অ্যাড হয়েছে প্ল্যাটিনেট, তাই এর নাম হয়েছে পটাশিয়াম হেক্সাফ্লুরো প্ল্যাটিনেট ব্র্যাকেটে রোমান 4। ক্লিয়ার হয়েছে এবারে? হ্যাঁ স্যার। খাতায় লেখো ফার্স্ট এডটা, আমি সেকেন্ডটা বলছি। এই রুল থেকে কোনো ভায়োলেশন নেই, খাতায় লিখতে শুরু করো। স্যার এখানে অক্সিডেশন নাম্বার এরকম আমরা করেছি না 1 into 2 plus x minus 6 into 1 is equal to একদমই তাই, ইকুয়াল টু 0 এরকম করেই বের করবো আমরা। হয়ে গেছে স্যার। নাম্বার ওয়ানটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। সিগ্রি ক্লাস জয়েন করে বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, এখানে সোডিয়ামে +1, কোবাল্টের x, CO হচ্ছে নিউট্রাল, করে -1 পেয়েছি আমরা, এটাতে -1টা হচ্ছে অক্সিডেশন নাম্বার। তুমি রুলটা কি শিখতে পারলে? থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা তার নামটা আগে লিখতে হয়, তাই লিখেছি সোডিয়াম, তারপরে লিগ্যান্ডের নাম্বার। এখানে আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড কোনটা? সিওটা হচ্ছে কোবাল্ট, এটা হচ্ছে সিওটা হচ্ছে কার্বনিল, তাহলে এটা সিওটা হচ্ছে লিগ্যান্ডটা, লিগ্যান্ড কটা আছে? তাই লিখেছি টেট্রা, লিগ্যান্ড নাম্বার লিখেছি টেট্রা, কার্বনিল, কোনো কষ্ট বুঝতে এটা? তাহলে টেট্রা কার্বনিল। নেক্সট কি বলেছি? সেন্ট্রাল মেটালের নেম। এবারে এখানে আমি কোবাল্টেট লিখেছি। হোয়াই দিস ইজ কোবাল্টেট? কারণ দেখো আমার এই যে থার্ড ব্র্যাকেটটা আমি লিখেছি, এই থার্ড ব্র্যাকেটটার মধ্যে চার্জ কি আছে, মানে এ তো নিউট্রাল ঠিক আছে, কিন্তু সোডিয়ামটা হচ্ছে প্লাস, এই পুরো থার্ড ব্র্যাকেটটা নেগেটিভ চার্জ। মানে আমার এই থার্ড ব্র্যাকেটটা যে চার্জ হবে যদি নেগেটিভ হয় তাহলে সেখানে অ্যাডিশন হবে 8। কথাটা বুঝে নাও, মানে এখানে আমার ছিল পটাশিয়াম প্লাস আর পুরো থার্ড ব্র্যাকেটটা নেগেটিভ বাইরে, 2k প্লাস আর 2 মাইনাস, মানে যদি আমার থার্ড ব্র্যাকেটটা যদি সেখানে যদি নেগেটিভ চার্জ হয় তখন অ্যাডিশন হবে 8। আমার কিন্তু লিগ্যান্ডের উপর বেস করে কিন্তু নয়, লিগ্যান্ডটা আমার নিউট্রাল হতেই পারে, নেগেটিভ হতেই পারে, কিন্তু দেখো এই থার্ড ব্র্যাকেটটা কিন্তু হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। কেন এরকম হলো? পটাশ, এখানে সোডিয়ামটা ভাঙলে কি হবে? সোডিয়াম প্লাস, এটা নেগেটিভ পুরোটা। আপনি পড়েছো যে আয়নিক স্ফিয়ারটা আয়নাইজেশন হয়, থার্ড ব্র্যাকেটে তো কোঅর্ডিনেশন স্ফিয়ার, সেটা আয়নাইজ হবে না, তাহলে এখানে নেগেটিভ বলে অ্যাডিশন হয়েছে কোবাল্ট, তারপরে 8, তাই লিখেছি কোবাল্টেট। আর ব্র্যাকেটে লিখেছি -1 রোমানে, রোমান লিখতে হবে এটা, হ্যাঁ রোমানে -1। স্যার -1 কেরম হলো? তুমি বের করো অক্সিজেন নাম্বার x করে। স্যার আগেরটাতে ফ্লোরাইডের -1 বলে ওটা কি দিছো? অ্যাকচুয়ালি আমি তোমাকে বলেছিলাম, তাই একটা লজিকটা হচ্ছে এই পুরো থার্ড ব্র্যাকেটের কি চার্জ আছে? মাইনাস চার্জ, তো তাই 8 লিখেছি। আচ্ছা, তোমাকে আমি বলেছিলাম যে ফ্লোরিনটা নেগেটিভ বলে এই টোটাল চার্জটা নেগেটিভ হয়েছে, সেটা বলেছিলাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন তা নয়। অ্যাকচুয়ালি লজিকটা হচ্ছে আমার থার্ড ব্র্যাকেটটা চার্জ কি সব মিলিয়ে, যদি আমার কখনো যদি পজিটিভ হয় তখন আমি 8 লিখবো না, আমি একটা তোমাকে দিয়েছি, সব মিলেমিশে দিয়েছি, এটা আমি সব যদি বলতে পারি। আমি তোমাকে 4টে দিয়েছি, তুমি 4টে করলে তোমার আয়োডেশন করা হয়ে যাবে। সব রকম অক্সিডেশন স্টেট কত ছিল স্যার? কার? সিওর কার্বক্সিলের। সিও কার্বনিল, ওটা নিউট্রাল লিগ্যান্ড। সিও তো কার্বনিল, ও তো নিউট্রাল লিগ্যান্ড।
দেবমিতা আমি এক্ষুনি বলতে শুরু করেছি। আমরা আইউপিএস নাম পড়ছি, তাহলে এখানে সিওটা এসছে -1, তাহলে সোডিয়াম টেট্রাকার্বনিল কোবাল্ট ব্র্যাকেটে -1 লিখেছি। কোবাল্টেট লিখেছি কারণ এটা নেগেটিভ পুরোটা, এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা নেগেটিভটা হয়ে গেছে, তাই কোবাল্টেট। আইউপিএসসি নেম লেখার সময় একটা আমরা অর্ডার ফলো করছি, যেটা আমি একটু আগেও বললাম, আমি আবার বলে দিচ্ছি। থার্ড ব্র্যাকেটে বাইটটাকে আগে লিখতে হয়, তারপরে লিগ্যান্ডের নাম্বার লিখতে হয়, দেবমিতা ফর ইউ, তারপর লিগ্যান্ডের নাম্বার লিখতে হয়, লিগ্যান্ডের নাম লিখতে হয়, তারপর সেন্ট্রোমেটারের নেমটা লিখতে হয়, তার ব্র্যাকেট লিখতে অক্সিডেশন নাম্বার। এখানে সোডিয়াম টেট্রাকার্বনিল কোবাল্টেট ব্র্যাকেটে -1 অক্সিডেশন নাম্বার। কোবাল্টেট কেন? কারণ এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা নেগেটিভ লিগ্যান্ড নেগেটিভ চার্জ হলে সেখানে অ্যাডিশন হয় 8 অ্যাট এ সাফিক্স। আর যখন তুমি আইউপিএস নাম লিখবে কোনো স্পেস দেবে না, আর এই সামনের অ্যালফাবেটটা তুমি যদি স্মল লেখো কোনো সমস্যা নেই, তুমি ক্যাপিটাল লেখো কোনো দুটোই ঠিক। তুমি যেখানে চাও যে এসটা স্মল লিখবে বা ক্যাপিটাল লিখবে দুটোই ঠিক। তুমি ভাবো যে পিটা ক্যাপিটাল লিখবে স্মল, দুটোই ঠিক। তোমার কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি বইতে লেখা আছে যে ক্যাপিটাল লেটার দিয়ে, তোমার এনসিইআরটি বইতে লেখা আছে স্মল লেটার দিয়ে, দুটোই ঠিক। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি সেটা লিখবে, কিন্তু কোনো স্পেস দেবে না, পর পর লিখবে। মানে যখন লিখছো কোনো দেখো স্পেস নেই, পর পর লিখেছি। তাহলে এক একটা বুঝতে পেরেছো, দুই একটা বুঝতে পেরেছো, তিন একটা দেখো এবারে। আমি 1 নম্বর কম্পাউন্ড আর 2 নম্বর কম্পাউন্ডটায় একটা জিনিস শিখতে পেরেছি যে একটা করে লিগ্যান্ড ছিল এখানে। কম্পাউন্ড থ্রিতে দুখানা লিগ্যান্ড আছে, থার্ড ব্র্যাকেটের ভেতরে ইএন আছে একটা লিগ্যান্ড, সিএল আছে আরেকটা লিগ্যান্ড, দুটো ডিফারেন্ট টাইপস এর লিগ্যান্ড আছে। এটা বুঝছো কিনা বলো? তাহলে এই কম্পাউন্ডে আমার টু ডিফারেন্ট টাইপস এর লিগ্যান্ড আছে। তাহলে আমার কি রুল শিখিয়েছি আমি? ফার্স্ট তোমাকে বের করতে হবে অক্সিডেশন নাম্বার, বের করে নাও, বের করেছি 4। আমি একে একটু ভালো করে রোমান করে লিখে দিই, তাহলে আমার সুবিধা হবে বুঝতে, তাই না? রোমান করে লিখে দিলাম। থার্ড ব্র্যাকেটের বাইরে এখানে কেউ নেই, থ্রিটা তো নাম্বার, কেউ নেই থার্ড ব্র্যাকেটের বাইরে, ঠিক আছে, এটা নাম্বারই 3 দিয়েছি। তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু নেই। তারপর আমরা কি শিখিয়েছি? লিগ্যান্ডের নাম্বার লিখতে শিখিয়েছি। কিন্তু এখানে এমনই ব্যাপার, দেখো লিগ্যান্ড দুখানা আছে, একটা আছে সিএল আর দুটো আছে সিএল, দুটো আছে ইএন। তুমি তোমার যে এনসিইআরটি বুক বা কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি, মডার্ন এবিসি, ছায়াপ্রকাশ মাইতি দেওয়ানি রায়, কেএল যুগ যে বইগুলো আছে, তুমি সেখানে খুলে একটা লিস্ট দেখে নেবে কোন লিগ্যান্ডের কি নাম। সেখানে সিএল এর নাম লেখা আছে ক্লোরো বা ক্লোরিডো, ইএন এর নাম লেখা আছে ইথিলিন ডায়ামিন, তাই না? ইএন মানে কি আমরা পড়েছি, ইএন থেকে শর্টে লেখা হয়, পুরো কথাটা হচ্ছে ইথিলিন ডায়ামিন ইজ অন বাইডেন্টেল লিগ্যান্ড। তাহলে দেখো এখানে সিএলটা হচ্ছে তোমার একটা লিগ্যান্ড, তাহলে ক্লোরো, আর হচ্ছে ইথিলিন ডায়ামিন। তাহলে তোমাকে দেখতে হবে দুটো লিগ্যান্ডের মধ্যে কোনটা আগে আসছে অ্যালফাবেটিক্যালি, ইথিলিন ডায়ামিনের ই আগে আসছে নাকি ক্লোরো সি আগে আসছে? সি। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যদি সেখানে মোর দ্যান 1 লিগ্যান্ড থাকে, তাহলে তোমাকে সেই লিগ্যান্ডের নামগুলো লিখতে হবে অ্যাকর্ডিং টু অ্যালফাবেট, ইংলিশ ডিকশনারি ওয়ার্ডস। তাহলে ক্লোরো সালফেট আগে কেন লিখেননি স্যার? সালফেট ডাই ফ্লোরো ওরম লিখেননি কেন? থার্ড ব্র্যাকেটের তোমাকে আমি আবারও বলছি, তুমি খাতায় কোথাও লিখে রাখো, আইউপিএসসি লেখার সময় ফলো করতে হয় থার্ড ব্র্যাকেটের বাইরের নামটা আগে, তারপরে লিগ্যান্ডের নাম্বার। আমরা থার্ড ব্র্যাকেটের বাইরেটাকে দেখবো না তো, থার্ড ব্র্যাকেটের বাইরে লেফটে দেখবো, আবার বলছি ডান দিকটা নিয়ে কোনো কথাই বলিনি। থার্ড ব্র্যাকেটের লেফটে কিছু নেই, তারপরে লিগ্যান্ডের নাম্বার, তারপরে লিগ্যান্ডের নেম, তারপরে সেন্ট্রোমেটারের নেম, তার ব্র্যাকেটে অক্সিডেশন নাম্বার, একদম লাস্টে ডান দিকটা হবে থার্ড ব্র্যাকেটের বাইরে। বুঝেছো? তাই সালফেট আমি এখানে কাউন্টিং করছি না, আমার তো একদম লাস্টে আছে সালফার, আমি লাস্টে লিখবো। থার্ড ব্র্যাকেটের নামটা আমি আগে করছি, ফার্স্ট ব্র্যাকেটের এখানে কিছু নেই লেফটে। বুঝেছো? হ্যাঁ
হ্যাঁ স্যার, এখানে স্যার একবার নেমিং স্ট্রাকচারটা বোঝাবেন কেন কি এখানে দুটো আছে লিগন্যান্ট তাই। সেটাই তো বলছি, সেটা তো 20 বার ধরে বলছি, আরো 20 বার বলবো, তুমি বুঝতে পেরে যাবে আলটিমেটলি। শোনো তো, বুঝতে পারবে তাহলে। এখানে দুটো লিগ্যান্ড আছে, একটা নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন, আর একটা নাম লেখা আছে ক্লোরো। এই দুটোর মধ্যে ডিকশনারিতে কোনটা আগে আসে, সি না ই? সি বলো। আগে আসে। তাহলে আমি সেখানে লিখবো ক্লোরো আগে লিখবো, তাহলে ক্লোরো কটা আছে, তাই লিখবো সেখানে আমরা ডাই ক্লোরো। দুটো হলে ডাই হয়, তিনটে হলে ট্রাই হয়, চারটে হলে টেট্রা হয়, আগে আমরা লিখেছি এরকম করে। তাহলে আমরা এখানে লেফটে কিছু নেই, তাহলে লিগ্যান্ডের নাম কটা, এখানে দুটো হলে লিখবো ডাই ক্লোরো বা ডাই, দেখো আমি লিখেছি ক্লোরো লিখেছি এখানে, বা আমি লিখতে পারি ক্লোরিডো যেরকম আগে লিখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, তোমার যা ইচ্ছা হিসেবে লিখবে, কোনো ভুল নয়। তাহলে ডাই ক্লোরো। আরেকটা রুল লিখে নাও, তুমি কিন্তু বইতে না আইপিএস এর রুলগুলো মুখস্থ করবে না, তুমি কিচ্ছু মুখস্থ করবে না, তুমি এরকম দেখবে, এরকম আমি বললাম, তুমি তোমার বইতে দেখবে এরকম আরো 20খানা एग्जांपल দেওয়া আছে, তুমি সেই एग्जांपल দেখে দেখে আমার কথাটা ভাববে আর নিজে নিজে করবে প্র্যাকটিস, তাহলেই হয়ে যাবে, তাহলে সব রুল মুখস্থ হয়ে যাবে। তুমি যদি রুল মুখস্থ করে করো তাহলে তুমি পড়তে পারবে না, তোমাকে অ্যাপ্লিকেশন দিয়ে পড়তে হবে রুলটা, তাহলে অনেক ভালো মনে থাকবে। তাহলে এখানে আমার দেখো ডাইক্লোরো হয়ে গেল আমার, এটা হচ্ছে ডাইক্লোরো হয়ে গেছে। নেক্সট দেখো এবারে ই আর ইএন এর নাম কি, ইথিলিন ডায়ামিন। বাইডেন্টের লিগ্যান্ড গুলোকে যখন আমরা নাম্বারিং করি সেখানে কিন্তু ডাই বলবো না, ট্রাই বলবো না, তখন সেখানে বলবো আমরা 20, দুবার হলে 20। বাইডেন্টের লিগ্যান্ড যদি মোর দ্যান 1 থাকে তখন তাকে আমরা বলবো 2 হলে 20, 3 হলে বলবো 30, 4 হলে বলবো টেট্রাকিস, 5 হলে বলবো পেন্টাকিস, এরকম করে বলা হয়। বাইডেন্টের লিগ্যান্ড যখন সেখানে মোর দেন 1 থাকে তখন সেখানে ডাই ট্রাই টেট্রা রিপ্লেসড বাই 20, 30 এন্ড টেট্রাকিস। 2 হলে 20, তাহলে এখানে কবার আছে, 2 আছে, তাহলে কি লিখবো, তাহলে লিখবো 20, 20 ইথিলিন ডায়ামিন। স্যার ইএন তো ইএন ইজ বাইডেন্ট তো, বাইডেন্টের হ্যাঁ বাইডেন্টের লিগ্যান্ড দুবার আছে, তাই এখানে লিখবো 20, দেখো লিখেছি 20, বুঝেছো? হ্যাঁ স্যার। তাই লিখেছি, দেখো তাহলে কি লিখেছি এখানে, ডাইক্লোরো 20, ইথিলিন ডায়ামিন, কোবাল্ট। আচ্ছা কোবাল্ট কেন লিখেছি, কোবাল্ট কেন লিখলাম না, কারণ দেখো এই থার্ড ব্র্যাকেটটা কিন্তু পজিটিভ চার্জ হবে এখন, কারণ SO4 টা নেগেটিভ, SO4 তো নেগেটিভ, বাই তাহলে ভেতরটা নিশ্চয়ই পজিটিভ হয় পুরো, এই পুরোটা মানে এই পুরো থার্ড ব্র্যাকেটটা পজিটিভ হলে তবে তো নেগেটিভ হবে। তার জন্য তোমাকে আমি একটু আগে শেখালাম, যদি আমার এই পুরো থার্ড ব্র্যাকেটের কোঅর্ডিনেশন এন্টিটিটা, কোঅর্ডিনেশন স্ফিয়ার যখন সেখানে পজিটিভ চার্জ হয় তখন আমার নরমাল যে মেটালের নাম সেই নামটাই হবে, কোবাল্ট হবে। যদি থার্ড ব্র্যাকেটটা ভেতরটা পুরোটাই যদি সেখানে তোমার নেগেটিভ চার্জ হয় তখন সেখানে অ্যাডিশন হবে 8, দেখো কোবাল্টেট, প্ল্যাটিনেট এরকম হয়েছে। যেহেতু এখানে আমার পুরোটা পজিটিভ চার্জ আছে, এটা নেগেটিভ, এখানে লিখেছি আমি কোবাল্ট। আর এটা 4, লাস্টে লিখে দেবো সালফেট, একদম লাস্টে সালফেট লিখবো, কারণ সালফেট তো লিগ্যান্ড নয়, সালফেট থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, লিগ্যান্ড নয়। তার মানে SO4 টা হচ্ছে কি, SO4 টা হচ্ছে তোমার কাছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমার জীবনেও নেই, তুমি এদেরকে নিয়ে সুখ শান্তিতে আছো, কিন্তু এ তোমার বাইরের লোক, প্রতিবেশী, তাই লাস্টে দেখো একে প্রায়োরিটি দেবে না শুনতে। স্যার আমি এখনো বুঝতে পারিনি কেন থার্ড ব্র্যাকেটটা এখানে পজিটিভ আসছে। আমাকে তুমি বলো SO4 এর চার্জ কি বলো, নেগেটিভ। তাহলে এই থার্ড ব্র্যাকেটে কি চার্জ হবে পুরোটা, নেগেটিভ না পজিটিভ, পজিটিভ পজিটিভ। তাই এখানে কোবাল্ট লিখেছি। এখানে সোডিয়ামের চার্জ কি বলো, এখানে সোডিয়ামের চার্জ পজিটিভ, তাহলে থার্ড ব্র্যাকেট চার্জ কি হবে, নেগেটিভ, তাই লিখেছি 8, কোবাল্ট 8। এখানে পটাশিয়ামের কি চার্জ আছে বলো, পজিটিভ, তাহলে থার্ড ব্র্যাকেটের চার্জ কি হবে, নেগেটিভ। তাই লিখেছি প্ল্যাটিনেট। স্যার বাইরের যে অ্যাটম, বাইরে যে মেটালটা থাকে ওর নাম কি হয় স্যার?
ওকে কি যার বলে? নাম তাই লিখেছি, পটাশিয়াম সোডিয়াম যা থাকে তাই লিখবো। না 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 না, যেরকম আমরা ভিতরে কোনো মেটাল থাকলে ওকে সেন্ট্রাল অ্যাটম বলি, তো বাইরেটার নাম কি হয় স্যার? আয়নিক স্ফিয়ার, আমরা একদম শুরু ক্লাসে ফার্স্ট দিন পড়েছি, আর এটা আয়নিক আচ্ছা। স্ফিয়ার বলে, কোনো নাম নেই, ওটা আয়নিক স্ফিয়ার একটা মেটাল। তাহলে তিনটা বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক করে দিলাম, খাতায় লেখো। স্বর্ণাভ, সৌরদীপ, রমিতা বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ, স্যার স্যার এই বিস আর ট্রেসটা কখন ইউজ হয়? যখন বাইডেন্টেড লিগ্যান্ড থাকে তখন বিষ হয়। বাইডেন্টেড লিগ্যান্ড দুবার থাকে তাকে বিষ বলে, ডাই না বলে বিষ বলে। ধরো ইএন কে আমরা কি বলি? আমরা ইএন কে বলি ইথিলিন ডায়ামিন, কিন্তু এখানে দুবার আছে বাইডেন্টেড লিগ্যান্ড, তখন সেখানে বিষ বলবো, ডাই না বলে। যদি আবার Cl2 থাকতো না তখনও বিষ বলতাম? পৃথিবীতে যদি এখানে বাইডেন্টেড লিগ্যান্ড থাকে তখন তাকে আমরা বিষ বলবো, সে সিএল থাকুক না থাকুক ব্যাপার কিছু নেই। আমরা বাইডেন্টেড লিগ্যান্ডকে দেখে নেবো, আমাদের তো লিস্ট লিখে দিয়েছি বাইডেন্টেড লিগ্যান্ড কারা কারা। অক্সালেট, ইথিলিন ডায়ামিন, এটা বাইডেন্টেড লিগ্যান্ড। যখন এটা দুবার থাকে তখন সেখানে এখানে হতে পারতো ডাই ইথিলিন ডায়ামিন, না হলে বিষ লিখেছি আমরা, এটা আইএমপিসি রুল। স্বর্ণা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। লিখে নাও, বাইডেন্টেড লিগ্যান্ড দুবার থাকে তখন তাকে বলবো বিষ। এই লিখে দিলাম, তিনবার করে ট্রিস। স্যার বলো। স্যার টেট্রাডেন্ডেড থাকলে স্যার, টেট্রা, টেট্রাডেন্ডেড লাইগ্যান্ড থাকলে? না না, যদি একই রকম বলবো, মনোডেন্টেড ছাড়া যদি যাই থাকবে আমি দুবার করে এভাবে বলবো, তাই বলবো। ধরো স্যার ইডি আছে, ইডি টেট্রাডেন্টেড লিগ্যান্ড, সেখানে বলবো বিষ ট্রিস, মানে আমি দেখবো এখানে লিগ্যান্ডটা কি আছে, কতবার আছে। ধরো সেখানে তুমি যেটা বলছো এখনই, যে ধরো আমার সেখানে টেট্রাডেন্টেড লিগ্যান্ড আছে একটা, ধরো ইডিটিএ, আমি বললাম দেখো এখানে একটা ইডিটিএ ভেতরে আছে, ইডিটিএ ধরো এখানে তিনবার আছে, তখন আমি এখানে কি বলবো? তখন আমি সেখানে মানে টেট্রাডেন্টেড লিগ্যান্ড হোক, বাইডেন্টেড হোক, ট্রাইডেন্টেড হোক, হেক্সাডেন্টেড লিগ্যান্ড হোক, তাহলে এখানে বলবো ট্রিস, ট্রিস ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। বুঝেছো? যদি এখানে থাকে 3, যদি এখানে থাকে 2, তখন তাকে বলবো বিষ ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। বাইডেন্টেড লিগ্যান্ড, ট্রাইডেন্টেড লিগ্যান্ড, টেট্রা, পেন্টা, হেক্সা, যে লিগ্যান্ডটি হোক মনোডেন্টেড ছাড়া, তারা যদি থাকে দুবার তখন বলবো বিষ, তিনবার হলে এখানে থাকে লিখবো ট্রিস। তুমি নাম্বারটা দেখো লিগ্যান্ড কতবার আছে এটা দেখছি আমি। ক্লিয়ার হলো কি না? একটু ক্লিয়ার করবো? 1 মিনিট স্যার লিখছি। সরদি বুঝতে পেরেছো? বুঝতে পারো তাই তো? বুঝতে পারোনি? আরে কথা তো বলো। কার তো ফোন বাজছে সারাক্ষণ গো? স্যার আমার। তোমার এত ফোন বাজছে কেন? তুমি এত ফোন ধরে পড়বে কখন? আরে না স্যার, ওইটা মেসেজ আছে, বাজছে না স্যার, কাস্টমাইজ ফোন নোটিফিকেশন রেখে আছে। দাও, ফোন রেখে দাও, ফোন পাশে রেখে যদি পড়া বুঝতে পারবে না একটু, পড়া একদম বুঝতে পারবে না একটু। ভীষণ কনসেন্ট্রেট। আমি কালকে ভয়েসে কি বললাম রাত 3টের সময়? কালকে সারা রাত ঘুমাইনি আমি, তোমাদের পড়ানোর পরে আমার এতগুলো ব্যাচের সব প্ল্যান বানিয়েছি কাল রাত্রিবেলায়, এখনো বানাচ্ছিলাম। বললাম ফোনটা না নিয়ে পড়তে বসতে, আর এই যে 2 ঘন্টা পড়বে, এই 2 ঘন্টা শুধু খালি আমার সঙ্গে কথা বলবে, এখানে ক্লাসের দিকে তাকাবে, আর অন্য কোনো দিকে কিছু করবে না, তাহলে পড়া বুঝতে পারবে না, তাহলে আমাকে 1 থেকে 3 বার বলতে হবে, সেটা আমার সময় এখন নেই, সেটাই তোমাকে বললাম ভয়েস। ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, নাম্বার 4টা দেখো। এখানে আমি লিখেছি সেন্ট্রাল মেটাল লিখেছি +3 স্টেট অক্সিডেশন নাম্বার। কেন বলতো? দেখো C2O করে তো -2, তাহলে -2 × 3, তুমি ধরে নাও না, তুমি x ধরে করে নাও, এই করো, দেখো এখানে +3 আসছে করলে, আসছে কিনা বলো? থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা আছে তাকে লিখতে হয়, তাহলে লিখেছি পটাশিয়াম। C2O4 হচ্ছে অক্সালেট, এটা কত রেন্টের লিগ্যান্ড?
স্যার বাইডেন্টেড লিগ্যান্ড, তাই তো? কি গো C2O4 কে তো বলে অক্সালেট, তাহলে এটা বাইডেন্টেড লিগ্যান্ড তিনবার থাকে, তাহলে কি বলবো? ট্রিস বলবো, ট্রিস, তাই তো? তাহলে বলবো ট্রিস, ট্রিস অক্সালেটো। এরকম কেন অক্সালেটো কেন আবার, অক্সালেট কেন নয়? যখন লিগ্যান্ডটা নিজেই নেগেটিভ, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, অক্সালেটো, দেখো ও থাকছে সব সময়। যখন লিগ্যান্ডটা নিজেই নেগেটিভ, ক্লোরো, ব্রোমো, আয়োডো, অক্সালেটো, সায়ানো, দেখো সব ও থাকছে লাস্টে, তাই এখানে হচ্ছে ট্রিস অক্সালেটো। পটাশিয়াম লিখেছি আগে, থার্ড গ্রেডের বাইরে আছে, তারপরে লিগ্যান্ডের নাম্বার, যেহেতু অক্সালেটটা বাইডেন্টেড লিগ্যান্ড তাই এখানে আমি তিনবার আছে, তাই এখানে ট্রাই না লিখে ট্রিস লিখেছি। আমার বাইডেন্টেড না হয়ে ভেতরে দিয়েছি এখানে হেক্সাডেন্টেড হতো, তাও আমি ট্রিসই লিখতাম। হেক্সাডেন্টেড লিগ্যান্ডে তখন নামটা লিখতাম যা থাকতো। যদি এখানে হেক্সাডেন্টেড না হয়ে ধরো সেখানে হতো ডেকাডেন্টেড, তাতেও আমি সেই ট্রিসই লিখতাম। বুঝছো কি? মানে মনোডেন্টেড না হয়ে বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড, হেপ্টাডেন্টেড, হেপ্টাডেন্টেড, অক্টাডেন্টেড, নোনাডেন্ট, যাই হোক সব ক্ষেত্রেই যদি এখানে থাকতো সেখানে বলতাম বিস ট্রিস, এরকম বলবো আমরা। স্যার স্যার অক্সালেট কোনটা স্যার? আচ্ছা হ্যাঁ, কিচ্ছু নেই, জাস্ট কথার কথা তোমাকে বললাম আমি। হ্যাঁ স্যার বাইডেন্ট আছে বুঝলাম। না না স্যার ওইটা জিজ্ঞাসা করছিলাম কোনটা আছে অক্সালেট, ট্রাইস মানে বাইডেন্ট আছে কি টেট্রাডেন্ট আছে? কোনটা? C2O4? হ্যাঁ বুঝে গেছি স্যার, বাই আছে ও। হ্যাঁ, তাহলে ট্রিস ট্রিস অক্সালেটো, ফেরেট লিখেছি কেন গো? কেন কি আয়রন তো- কেন কি K3 পজিটিভ আছে তো থার্ড ব্র্যাকেটটা নেগেটিভ হবে। হ্যাঁ, পটাশিয়াম পজিটিভ বলে থার্ড ব্র্যাকেট নেগেটিভ, তাই লিখেছি ফেরেট। আর ব্র্যাকেট লিখেছি রোমানে অক্সিডেশন নাম্বার, সব রোমানে লিখতে হয়। দেবমিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্বর্ণাভ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সৌরদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার অক্সালেটের অক্সিডেশন নাম্বার কি আছে স্যার? নেগেটিভলি তো আছে ওইটা, ওর তোমার oxidation খাতায় তো number- লেখা আছে, আমি জানবো কি করে? তোমার খাতার সেকেন্ড পেজে লেখা আছে। Second তোমার যে page- খাতায় কোঅর্ডিনেট কেমিস্ট্রি ক্লাস 1 তার সেকেন্ড পেজটা খোলো, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। দেখো এখানে লেখা আছে। স্যার আপনি জাস্ট লিখিয়েছিলেন কি ওইটা নেগেটিভলি চার্জ লিগন্যান্ট। হ্যাঁ, আর সেখানে যখন পড়িয়েছিলাম অক্সিডেশন নাম্বার, সেখানে লেখা ছিল অক্সিডেশন নাম্বার অফ দা নেগেটিভলি চার্জ লিগ্যান্ড ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ নেগেটিভ চার্জ। অক্সিডেশন নাম্বার অফ দা নেগেটিভ চার্জ লিগ্যান্ড ইকুয়াল টু কি লেখা ছিল? ম্যাগনিটিউড অফ নেগেটিভ চার্জ। তো এখানে অক্সালেটের মাথায় কটা নেগেটিভ চার্জ আছে? কটা আছে? কটা আছে বলো? একটা এটা একটা আছে, এখানে একটা, এখানে একটা হলো, দুটো সরি। তাই তাই দুই তাই -2, তাই অক্সালেটের -2। oxidation number of the negative charge ligand that is equal to magnitude of negative charge. নিউট্রাল হলো সব জিরো হবে, নিউট্রালে সব জিরো। সে এত বড় কম্পাউন্ড ইথিলিন তারও তো জিরো। বুঝেছো? তুমি বলো না স্যার এত বড় কম্পাউন্ড ইথিলিন তার জিরো কি করে করবো? এই কম্পাউন্ড দেখো এত বড় কম্পাউন্ড CH2 CH2 NH2 এত বড় কম্পাউন্ড, এর কম্পাউন্ড জিরো হতে পারে? তাও তো জিরো, নেগেটিভ নিউট্রাল লিগ্যান্ড। তো তুমি যে রাস্তায় কাউকে দেখো দেখতে শুনতে একদম হ্যান্ডসাম আছে, একদম টক টক করে যাচ্ছে, চার চাকা গাড়ি নিয়ে যাচ্ছে, অডিতে যাচ্ছে, একদম কমফোর্টেবল কার খুলছে লাগাচ্ছে চলে যাচ্ছে, তো সে কিন্তু তার বাড়ির লোক অনেক বড় লোক, তার কোনো শিক্ষা দীক্ষা নেই, তুমি ভাববে না যে সে সবকিছু জানে, সে তো নিরক্ষ হতেই পারে, তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু সে ওটাই বাস্তব। তো ওইরকমই দেখে মনে হচ্ছে এত বড় কম্পাউন্ড একে জিরো বানিয়ে দেবো, তোমাকে একে জিরো বানাতেই হবে, কিছু করার নেই, নিউট্রাল লিগ্যান্ড। বুঝেছো? হ্যাঁ স্যার। হয়ে গেল তাহলে বোঝাইটা? হ্যাঁ স্যার। এই তো কদিন আগে তোমার ওই আর্সেনালের যে ছেলে, আর্সেনালের যে মালিক, আরে আমিনি আর্সেনাল আছে না যারা বিরিয়ানি বিক্রি করে, ওই ছেলেটা তো অরিগাড়ির লোককে মেরে দিল না কদিন আগে।
তো কদিন আগে না লাস্ট বছর ও আর ওই আর কি, হ্যাঁ ওই বলো, হ্যাঁ। দিয়ে আবার ওর জায়গায় একজন অন্য একজন লোককে দিয়ে ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে। ও এখন দিব্যি ছাড়া আছে, ও আবার গাড়ি নিয়ে ঘুরছিল তো মারার জন্য, জানো তো, ও আবার রাস্তায় ঘুরছে, মানে লোক পেলে মেরে দেবে লোককে। ওর গলায় হচ্ছে একটা মোটা সোনার একটা বড় দড়াই, মানে দড়ির মতো করে বাঁধা আছে, সোনার চেন। এইগুলো কিন্তু কোনো শিক্ষা দীক্ষা নেই, মানে 5 পাসও করেনি। আচ্ছা, এই হচ্ছে আমার আইপিএসসি রে, বুঝতে পেরেছো? স্যার ওর খাবার কি প্রবলেম স্যার, বাবার বিরিয়ানির এত বড় দোকান আছে। হ্যাঁ, তাহলে বুঝলাম এটা আমি। তুমি কনসেপ্ট শিখে গেছো আইপিএসসি নিয়ে, তুমি নিজে করতে পারবে কিনা বলে এবার থেকে নিজে বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাকে নিজেকে বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুতে শক্তি তোমাকে শিখিয়ে দেবে। আমি তোমাকে হেল্প করে দিলাম এখানে, তুমি জাস্ট বাড়িতে নিজে পড়বে। তুমি যদি বাড়িতে না পড়ো, ভাবো যে ঠিক আছে স্যার তো বলে দিয়েছি, এটা আমি আর বাড়িতে পড়বো না, তুমি বেমালুম বলে যাবে। নেক্সট দেখো, এটা তো হয়ে গেছে লেখা। তারপরে দেখো উপরে হেডিং দাও, নেক্সট মেটাল কার্বনিক কম্পাউন্ড, উপরে হেডিং দাও, উপরে হেডিং দাও মেটাল। ও নিচটা কিছু বলিনি এখন, নিচটা কিছু লিখবে না। মেটাল কার্বনিল কম্পাউন্ড। আচ্ছা, মেটাল কার্বনিল কম্পাউন্ড মিন, ধরো একটা তোমাকে বললাম মেটাল, একটা নিকেল মেটাল, এর সঙ্গে কার্বন মনোক্সাইড, একে বলি কার্বনিল, এর বন্ডিং করবে, রিঅ্যাকশন করলে টেম্পারেচার প্রেসার দিয়ে, তখন সেখানে ধরো ফরমেশন হলো NiCO4। আমি এখানে 4 মলিকিউলস নিয়েছি। তাহলে দেখো এখানে যে Na এর সঙ্গে CO বন্ডিং হলো, তুমি জানো কি এখানে CO এর মধ্যে একটা ইলেকট্রন বেশি করে থাকে, মানে CO যখন তুমি আঁকবে এখানে C তোমার ট্রিপল বন্ড O, এখানে ইলেকট্রন পেয়ার, আর এখানে তোমার একটা ইলেকট্রন থাকে এরকম করে। কারণ কার্বনে তোমার কটা হাত থাকে? 4টে হাত, এখানে 3টে আছে, এর পাশে একটা আছে, তাই একটা ইলেকট্রন পেয়ার আছে। আমি এখানে CO কে বোঝাচ্ছি তোমাকে, তাহলে CO এর এখানে ইলেকট্রন পেয়ার আছে কিনা বলো। আর একটা যে নিকেল আছে, নিকেল কোবাল্ট যাই থাকুক ডি ব্লক এলিমেন্ট, প্রত্যেকের ভ্যাকেন্ট অরবিটাল থাকে। তাহলে সেই ভ্যাকেন্ট অরবিটালে তারা ডোনেট করে। এই যে নিকেলের যে ভ্যাকেন্ট অরবিটাল থাকে, সেই ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করে। এখানে বলি কোঅর্ডিনেট বন্ড, যেটা আমরা চ্যাপ্টারের শুরুতেই পড়েছি কনসেপ্টটা, যে লিগ্যান্ড গুলো ডোনেট করে। তোমাকে আমরা ভালো করে বলবো এটা, এইটুকু বোঝাতে সময় বলছি যে এখানে মেটাল কার্বনিল কম্পাউন্ড মানে হচ্ছে কার্বন মনোক্সাইডের থেকে ইলেকট্রনটা মেটালের ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করছে। এটা বুঝতে পারলে? দিয়ে সেখানে NiCO4 হয়েছে। তো তুমি সেখানে স্ট্রাকচারটা পড়েছো এগুলো ভিভিটি করে, যে আমার এই স্ট্রাকচারটা এরকম করে টেট্রাহাইড্রাল জিওমেট্রি হয়, NiCO4 এরকম করে আমার হয়েছে স্ট্রাকচার CO টেট্রাহাইড্রাল স্ট্রাকচার। আমি জাস্ট ওই ভিভিটি করে বের করতে পেরেছি, আগে আমরা একটা আগে পড়েছি স্ট্রাকচারটা। আচ্ছা, শুধু খালি নিকেল টেট্রাকার্বনিল নয়, ধরো তুমি বললে আয়রন প্লাস কার্বন মনোক্সাইড, এখানে তোমার হয়েছে FeCO5, এটা তোমার হচ্ছে আয়রন পেন্টাকার্বনিল, 5টা CO লেগে এখানে হয়েছে আয়রন পেন্টাকার্বনিল। ঠিক আছে, হতে পারে তো। তুমি দেখো এখানে এর শেপটা কেমন করে হবে, যেহেতু এখানে কোঅর্ডিনেট নাম্বার 5, তাহলে 5 যদি হয় তাহলে সেখানে কি হবে স্ট্রাকচারটা, তুমি কেমিক্যাল বন্ডিং ক্লাস 11 এ পড়েছিলে, যে এখানে তাহলে আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রায়াঙ্গেলের 3টে কর্নারে 3টে CO, আর উপরে একটা CO, নিচে একটা CO। এই সমস্ত মেটাল কার্বনিল গুলোকে আমরা বলি মনোনিউক্লিয়ার, মানে এখানে একটাই নিউক্লিয়াস আছে, মানে Fe একটা আছে বা নিকেল একটাই আছে। বুঝে যাচ্ছে? এইটুকু আগে লেখো, তোমাকে আমি দেখালাম যে হাউ ইউ ক্যান প্রিপেয়ার দ্য মেটাল কার্বনিল কম্পাউন্ড এন্ড দ্য স্ট্রাকচার অফ মেটাল কার্বনিল কম্পাউন্ড। তোমাকে আমি এরপরে বোঝাবো যে কি করে বন্ডিংটা হয়। স্যার আমি মাথার উপর থেকে যাচ্ছে।
আমি তো কিচ্ছু পড়াই মাথার মধ্যে কি আছে, আমি তোমাকে শেখালাম ni প্লাস co, ni co হোল 4, এটা আবার কি বোঝানো বাকি আছে? না 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 স্যার, ওই স্ট্রাকচার যখন বোঝাচ্ছিলেন তখন। তোমার কাছে তোমার ধরো 5 তোমাকে দিয়েছে, তুমি 5টা বন্ডিং করেছো, 5টা হাত বের করে দিয়েছো, এটা বোঝার কি আছে? আচ্ছা। এটির সঙ্গে 5টা হাত বের করে দিই, ঠিক আছে? ইয়েস স্যার। কিচ্ছু বোঝার বা কষ্ট নেই, 4টে হাত বানিয়ে দিয়েছি, 4টে সিও আছে, 5টাতে 5টা লিখেছি এখানে। আচ্ছা, এর হচ্ছে মেটাল কার্বনিক কম্পাউন্ড। তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি, যে যেখানে ধরো মানে দুটো ডিফারেন্ট নিউক্লিয়াস থাকবে, মানে এখানে আমার সেম নিউক্লিয়াস, মানে একটাই অ্যাটম আমি নিচ্ছি মেটাল। কখনো তো এরকম হতে পারে যেখানে দুখানা আলাদা, ধরো বললাম ম্যাঙ্গানিজ Mn2 CO হোল 10, কি কাণ্ড হবে, এরকম একটা কম্পাউন্ড দিলাম, এটা আনবে কিভাবে আনবে, একে আমি দেখাচ্ছি। যেখানে দুখানা মেটাল আছে, মানে দুখানা সেন্ট্রাল মেটাল আছে, দেখো একটা নয়, এটা মুছে দেবো। তাহলে তুমি এখানে ম্যাঙ্গানিজ একটা আঁকো, এখানে একটা ম্যাঙ্গানিজ আঁকো, এটা কোনো আঁকতে কষ্ট, 5টা দিয়েছি এখানে, তাহলে 1 2 3 4 5, এটা ক্লাস 1 এর বাচ্চা আনবে, দেখো বাবু 10টা দাগ টানো, তো হবে 1 2 3 4 5, এটা তো মাথার মধ্যে কি আছে, এটা 10টা ডান্ডি রাখলাম, ওই যে তোমার ললিপপ হয়, যে ললিপপের ডান্ডা, CO CO CO, এই তো লিখে দিলাম। এই দেখো এখানে দুটো নিউক্লিয়াস আছে ম্যাঙ্গানিজের, তাহলে Mn2 CO হোল, এরকম কম্পাউন্ড হয়। এখন তোমার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এখানে আগে Samia, let me know that what will you do today? Will the online classes or coming at 6:30 your class? আচ্ছা, তো এটা বুঝতে পারলাম। তোমাকে এবারে তুমি দেখাচ্ছি, দেখো এখানে যে কিভাবে বন্ডিং কি করে করে। আমার এখানে বেশি কিছু নেই বোঝা, এখান থেকে একটা ছোট কোশ্চেন থাকে বন্ডিংটা নিয়ে, আর কিছু থাকে। তোমাকে আমি এবার বন্ডিং শেখাচ্ছি। যেই বন্ডিং তোমাকে দেখাচ্ছি, দেখো যে মেটালের, তোমাকে আগে একটু বলি আমি সিও, একটু সিও কে বোঝাই তোমাকে আগে। তোমার না এটা ক্লাস 11 এর কনসেপ্ট, তোমার ক্লাস 11 কেউ পড়ে আসোনি, তোমরা এখন ডিরেক্ট একদম মানে নিউবর্ন বেবি 0 ইয়ার্স, আজকে জন্ম হলে কেজি প্লে গ্রুপ নার্সারি 1 2 3 কোনো ক্লাস নেই, ডিরেক্ট ক্লাস 10, কারণ বোর্ড পরীক্ষা হয় এখানে। 11 জীবনে নেই, একদম 12, তাই 11 এর কোনো কনসেপ্ট জানো না তোমরা, তাই আমাকে এখন তোমাকে 11 এর 12 পড়ানোর সময় এই দুটো সব বলতে হবে যেগুলো লাগবে কনসেপ্ট। তো এই 10 অবধি ছিল স্যার, আজকে 11 টা একটু ছিল না, না মানে আমি যখন পড়াই যে বল, দেখো আমি তোমাকে এখন জানো তো, এখন দেখবে দেখো বলছি, তোমরা কি জানো, ক্লাস 11 পড়েছো কার্বন মনোক্সাইডের অ্যান্টি বন্ডিং পাই স্টার অরবিটাল আছে। কি গো তুমি জানো তো কার্বন মনোক্সাইডের অ্যান্টি বন্ডিং পাই স্টার অরবিটাল আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। জানো,
হ্যাঁ, মলিকুলার অরবিটাল থিওরি। থিওরিতে পড়েছো, তাহলে আমার বোঝানোর দরকার নেই, তাহলে আমি এটা তোমাকে বলি। তাহলে এটা হচ্ছে আমার হ্যাঁ স্যার। আসমিতা, দেবমিতা, হ্যাঁ স্যার। মনে আছে তো? স্যার আমি ক্লাস 11 পড়িনি স্যার, ওই তো এটাই তো বলছি, কেমিস্ট্রি পড়িনি স্যার, আর সব ওইটাই তো বললাম যে একদম মানে জন্ম হওয়ার পরে একদম ডিরেক্ট ক্লাস 12, কোনো আর মাঝখানে ক্লাস ছিল না। এটা তো বোঝার চেষ্টা করছি তখন থেকে, বুঝেছো? মানে জন্ম হলে একদম তারপর ক্লাস 12, মাঝখানে কোনো না স্যার, পরীক্ষা। ক্লাস 10 এও ভালো করে পড়েছিলাম কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10 এ আমার ফেভারিট ছিল, এখন একদম পছন্দ না। হ্যাঁ, এই জায়গাটাই সমস্যা, এই অ্যান্টি বন্ডিং এর অরবিটাল বলে দিচ্ছি। এটা ধর বললাম সিও বলেছি তোমাকে, এখানে সিও লিখেছি। এই কার্বন মনোক্সাইডে ইলেকট্রন কটা আছে বলো? কার্বনের 6টা, অক্সিজেনের 8টা, তাহলে 14 ইলেকট্রনস আর দেয়ার। তুমি পড়েছিলে যখন তোমার ইলেকট্রন নাম্বার 14 হয় তখন আমরা এরকম করে ফিল আপ করতাম। আমাকে এইটা নিয়ে আর জিজ্ঞেস করবে না কিন্তু যে এটা কোথা থেকে এসেছে। এটা হচ্ছে সিগমা 1s, আমি এমও ড্র করছি, এগুলো নিশ্চয়ই জানো একটু বেসিক গুলো। এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল সিগমা স্টার 1s, এটা হচ্ছে সিগমা 2s, এটা হচ্ছে সিগমা স্টার 2s। আমি এরকম করে এমও গুলো লিখছি, এইগুলো হচ্ছে এমও। এমও মানে হচ্ছে দেখো, হ্যাঁ পরপর এনার্জি বাড়ছে। দেখো কার্বন একটা অ্যাটম, অক্সিজেন আরেকখানা অ্যাটম। যখন একটা অ্যাটমে কি থাকে তুমি জানো? যদি একটা অ্যাটম হয় তার তোমার থাকে অ্যাটমিক অরবিটাল, তাকে শর্টে বলে এও। যখন দুখানা অ্যাটম কম্বাইন করে মলিকুল হয় তখন সেখানে আসে এমও, একে বলে মলিকুলার অরবিটাল। তাহলে এখানে সিও একটা মলিকুল না অ্যাটম? তাহলে আমি তার এই যে ড্র করছি এটা তার এমও ড্র করছি, মানে হচ্ছে তার মলিকুলার অরবিটাল ড্র করছি। এটাকে বুঝতে পেরেছো ফার্স্টে? আচ্ছা, না স্যার, কিছু বোঝা যাচ্ছে না স্যার। ওই তো বোঝাচ্ছি তো, আমি এখানে অরবিটালটা আনছি, এখানে দেখো না, এই যে সিগমা 1s একটা এমও, একটা মলিকুলার অরবিটাল অফ কার্বন মনোক্সাইড। এটা বুঝতে তো হবে না, না বুঝতে কোনো ব্যাপার নেই, আমি জাস্ট তোমাকে যে ড্রয়িংটা শিখে দেবো, জাস্ট দেখাচ্ছি কেন এই সমস্ত বক্স বক্স এঁকেছি, এটাই এক্সপ্রেশন দিচ্ছি তোমাকে আমি এই সমস্ত করে। তোমাকে আমি কেন এগুলো আঁকছি সেটা এখানে বলছি, বোঝাচ্ছি। তুমি যদি এখানে এগুলো যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, কারণ তোমার স্কুলের পরীক্ষায় এগুলো থেকে একটা কোনো কোশ্চেন আসবে না, তোমাকে শুধু সিম্পলি ড্রয়িং করতে বলবে ওটা। তুমি যদি মুখস্থ করে ড্রয়িং করে নেবে, আমার দিক থেকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমার এইটুকু ড্রয়িং শুধু লাগে পরীক্ষা, আর কিচ্ছু লাগে না। এই ড্রয়িংটার জন্য আমি বোঝাচ্ছি, আর তোমার স্কুলের পরীক্ষায় শুধু সিম্পল ড্রয়িং করতে আসে। সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s। এরপরে তোমার আছে পাই 2px, এটা হচ্ছে একটা পাই 2py। তারপরে আমার কি আছে সিগমা 2pz। তারপরে তোমার এখানে আছে পাই স্টার, এই দেখো না এইগুলো আবার আছে, পাই স্টার 2px, পাই স্টার 2py, আর এর উপরে তোমার আছে সিগমা স্টার 2pz। মানে প্রত্যেকটা দেখো না, সিগমা 1s সিগমা স্টার 1s, সিগমা 2s সিগমা স্টার, পাই 2px পাই স্টার, পাই 2py পাই স্টার, সিগমা 2pz সিগমা স্টার। এরকম কেন? এটা অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং পৃথিবীতে আছে কেন? ফালতু বন্ডিং হতে হতো, অ্যান্টি বন্ডিং কেন আছে? যেরকম দেখো আমাদের এই সোসাইটিতে সোশ্যালাইজ পিপল থাকে, আবার অ্যান্টি সোশ্যাল থাকে। যদি অ্যান্টি সোশ্যাল না তুমি বাঁচতে পারবে না। অ্যান্টি সোশ্যাল না থাকলে এই রাস্তাগুলো সিভিক ভলেন্টিয়ার থাকবে না, সিভিক ভলেন্টিয়ার না থাকে তাহলে চাকরি হবে না, তাহলে চাকরি যদি না তৈরি হয় তাহলে লোক খাবে কি করে? পুলিশ স্টেশন থাকবে না, তাহলে ভাবো পুলিশ স্টেশন থাকলে কত লোক না খেয়ে মরবে। আবার ধরো পুলিশ স্টেশন না থাকলে থানা থাকবে না, কারণ কোনো ক্রাইম নেই, পৃথিবীতে হচ্ছে, তাই না? এরকম হবে কি? হচ্ছে না কখনো। তাই এরা অরবিট এরা দোষ কি বলো? এরা এই জন্য বন্ডিং করছে, কিছু 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 আবার অ্যান্টি বন্ডিং করছে। যেরকম দেখো অ্যান্টি বন্ডিং যারা করে তারা ভীষণ এনার্জেটিক হয়, তারা আনস্টেবল। যেরকম দেখো একটা সোশ্যালাইজ পিপল আর একটা অ্যান্টি সোশ্যাল পিপল কেমই স্টেবল। অ্যান্টি সোশ্যাল পিপল তো আজ আছে কাল নেই, আজকে ঘুরছে কালকে জেলে,
আজকে ঘুরছে কালকে বাইরে দিয়ে উল্টে নিচে পড়ে গেল, ওরকম এরাও কিন্তু ভীষণ আনস্টেবল, এটা একদম স্টেবল না, এটা হাই এনার্জি, বুঝেছো? তো দেখো যখন আমার তাহলে এখানে পড়ছি সিও, তাহলে সিও তে আমার হচ্ছে 6 প্লাস 8, এখানে আমার 14 খানা ইলেকট্রন এখানে আছে, আমি 14 খানা ইলেকট্রন পরপর ফিল আপ করব। এখানে কার্বনে 6 ইলেকট্রন এন্ড অক্সিজেন 8 ইলেকট্রন, সো देयर আর টোটাল 14 ইলেকট্রনস আর देयर। তাহলে এই 14 ইলেকট্রন আমি এখানে ফিল আপ করব। এখান থেকে কিরকম ফিল আপ করব দেখো, 1, দেখো তোমরা বুঝতে কিছুই পারোনি, তারা তো এইটুকু বুঝবে যেটা আমি এখন বলছি। এটা এর মধ্যে আমি কার্বন মনোক্সাইডের ইলেকট্রন 14 খানা ফিল আপ করব। আমাকে এটা বলো তো যে কার্বনের 14 কি বুঝতে পেরেছো কেন 14 আছে? সৌরদীপ বুঝতে পেরেছো কেন 14 ইলেকট্রন আছে সিওর? হ্যাঁ স্যার। কেন কিনা কার্বনের হচ্ছে 6 অ্যাটমিক নাম্বার আর অক্সিজেনের 8। আচ্ছা, আমরা এখন এখানটা ইলেকট্রন ফিল আপ করব পরপর। দেখো তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এটা ফিল আপ করলাম ইলেকট্রনটা। এটা হচ্ছে তোমার কার্বন মনোক্সাইডের এমো ড্রপ পরিমাণ। তাহলে তুমি বুঝতে পারছো কি এখানে কারা চলে? আমাকে বলো দেখি যে এখানে তাহলে ফাঁকা কোনটা আছে? তাহলে দেখো এইটা দেখো ফাঁকা, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ভ্যাকেন্ট, এখানে কেউ নেই, এই জায়গাটা ফাঁকা আছে। আমরা এটাকেই বলছি যেখানে ভ্যাকেন্ট জায়গাটা, যেখানে কেউ নেই, মানে এই যে একে বলছি আমরা অ্যান্টি বন্ডিং। স্টারগুলো সব অ্যান্টি বন্ডিং হয়, এরা সব কি অ্যান্টি বন্ডিং ভ্যাকেন্ট পাই স্টার। এটা ভ্যাকেন্ট আছে, ফাঁকা, তাহলে কার্বন মনোক্সাইডের অ্যান্টি বন্ডিংটা ফাঁকা। তুমি কেন এ তো ফাঁকা আছে, আমার দেখো কেমন কাণ্ড দেখো, কারণ এখানে এ ফাঁকা আছে, এটাও ফাঁকা আছে একদমই, কিন্তু এটা পাশে ফাঁকা, আর দুটো তো আমরা ফাঁকা থাকতেই পারে আরো আছে। আমরা এটাও বোঝার চেষ্টা করছি। তুমি এইটুকু বলে খালি এত কিছু বলার সঙ্গে এইটুকু বুঝে নাও যে কার্বন মনোক্সাইড বলে একটা কম্পাউন্ড পৃথিবীতে আছে, সেই কম্পাউন্ডটার এই পাই স্টার 2px এন্ড পাই স্টার 2py আর ভ্যাকেন্ট, ব্যাস এইটুকু জানলে হবে। এই মাথা মুন্ডু ছাতার মাথা অ্যান্টিবডি না বুঝে কিছু দরকার নেই। আমি এখন থেমে গেলাম, তোমরা লিখে নাও, একটু একটু বুঝতে পারলে সেটা লিখে নাও, আর বুঝতে না পারলে তাও লিখে নাও, আর বুঝতে পারলে তাও লিখে নাও, আর বুঝতে না পারলে বলো বুঝতে কোনটা পারোনি। আমি তো বুঝতেই পারছি না স্যার, কোনটা বলো আমাকে স্পেসিফিক করে বলো, কোনটা বুঝতে পারছো না? কিছু বুঝতে পারছি না স্যার, অ্যান্টি বন্ডিং বন্ডিং পি হ্যাঁ, পাই হ্যান তো ত্যান কিছু বুঝতে একদমই পারছি তুমি না। এরকম লিখে নাও। এগুলো যদি তুমি বুঝতে পারছো না কেন কিনা কেমিক্যাল বন্ডিং এ তোমাকে ওই ক্লাস 11 তুমি ভিডিও দেখে নেবে আর বুঝতে পারবে, ওটা তো ক্লাস 11 এ তোমাকে 4-5টা স্যার ক্লাস। আমার স্যার আমি না আপনাকে আমার সিলেবাসটা বলছি স্যার, আমাদের এখন সিলেবাসটা বলি। না না, আমাকে সিলেবাস বলতে হবে না তো, আমি না তোমার স্যার, সিলেবাস জানি আমি একদম। জিজ্ঞাসা করছি কি মেটাল কার্বনিল কম্পাউন্ড আমার সিলেবাসে আছে কি নেই, ওইটা সরিয়ে দিয়েছে কেন কি আমার ওখানে লেখা নেই স্যার, তাই। তাহলে তো ভালো বেঁচে গেছো, বাহ। এখানে স্যার লেখা আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইন্ট্রোডাকশন লিগন্যান্ট কোঅর্ডিনেশন নাম্বার কালার ম্যাগনেটিক প্রপার্টি এন্ড শেপ IUPAC name nomenclature of mononuclear coordination compound bonding Werner's theory VBT বাস। ব্যাস এই তো হয়ে গেছে, তোমার তার ডান, তোমার লাগে না আবার করতে এটা। আমার নেই তোমার তো নেই স্যার। সিলেবাস মধ্যে, ওর বাদ দিয়েছি স্যার আমি বেঁচে গেলাম, উফ। ওয়েস্ট বেঙ্গল বোর্ড জিন্দাবাদ, হ্যাঁ মমতা ব্যানার্জিকে ভোট দেবো স্যার। ঠিক আছে, করে না, বুঝছো তো? দেখো এগুলো তোমার যেই জন্য লাগবে, এগুলো বোর্ড সাথে লাগবে না অতটা।
তোমরা অনেক ভয়েস দিয়েছো, আমি শুনতে পাচ্ছি, আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমি তখন স্টার্ট করলাম, দেখালো যে সহজের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এখন আবার চলছে নাকি? ঠিক আছে, পরে দেখে নেবো রেকর্ডিং থেকে, এখন জয়েন করতে পারছি না। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। তাই এইটুকু বুঝতে পেরেছি যে অ্যান্টিবডিটা ফাঁকা আছে, সিওর, বুঝলাম। এবার দেখো মেটালের, আমি একটা অরবিটাল ড্র করেছি, উপর দিকে রাখবো না, বুঝতে দেখা যাচ্ছে এটা রিচটা দেখা যাচ্ছে, এখানে বলে দিচ্ছি। দেখো এখানে এটা হচ্ছে মেটাল, যে কোনো মেটাল। দেখো আমরা এরকম একটা অরবিটাল লাগে, জানো তো, এরকম করে একটা অরবিটাল লোকে, তাহলে দেখো আমি এখানে লিখেছি মানে এরকম একটা আঁকি, এটা হচ্ছে ডি অরবিটাল, দেখো এরকম লিখেছি, বুঝা গেছে? এটা হচ্ছে মেটালের ডি অরবিটাল। যেই ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন কিছুটা তো আছে, পুরো তো ফাঁকা নেই, এইটুকু আগে আঁকো, মেটালের একটাই এঁকেছি অরবিটাল, এটা কিন্তু গোয়িং অন উইথ দ্য মেটাল কার্বন কম্পাউন্ড, এই স্ট্রাকচার দেখাচ্ছি এবার। আর দেখো সিও, সিওর এগুলো কি? এগুলো হচ্ছে তোমার ভ্যাকেন্ট 5 স্টার 2px অরবিটাল। এই দেখো, তার মানে এটাও ভ্যাকেন্ট, এটাও ভ্যাকেন্ট, হ্যাঁ? এই দেখো এরকম, দেখো এদিকে প্লাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস, এদিকে মাইনাস, এখানে মাইনাস সাইন একটা আছে। তুমি কিন্তু ভাববে না এই প্লাস মাইনাস গুলো ইলেকট্রনের প্লাস মাইনাস, কিন্তু ইলেকট্রন প্লাস মাইনাস কখনো নয়, এটা হচ্ছে এরকম যে আমরা আঁকি না সাইন কনভেনশন, ওডি প্লাস, ধরো বললাম এটা এখন ওয়েভ আসছে y = sin x, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এরকম বলতে হবে। এটা সাইন কনভেনশনের প্লাস মাইনাস, এখানে ইলেকট্রন প্লাস মাইনাস নয়। আমি তো বুঝিয়ে তোমাকে দিই, তাহলে এই হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল। তাহলে দেখো এই যে মেটালের ফিল্ড অরবিটাল, প্লাস মানে কিন্তু ইলেকট্রন ঘাট ডেফিসিয়েন্সি নয়, এটা একটা অরবিটাল, মেটালের ডি অরবিটাল। তাহলে এটা হচ্ছে তোমার মেটালের, এটা কি অরবিটাল? ডি অরবিটাল অফ মেটাল ফিল্ড। কিছু তো ফিল্ড থাকে নাকি, তাহলে ফিল্ড ডি অরবিটাল অফ মেটাল। কিন্তু এখন যদি বলেন মেটালের ভ্যাকেন্ট থাকে ডি অরবিটাল, নোটেট করে কি করে? হ্যাঁ, এটা ভ্যাকেন্ট, এটা হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল। আচ্ছা, পুরোটা লেখো, তোমায় বলে দিচ্ছি আমি। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ভ্যাকেন্ট 5 স্টার 2px অরবিটাল, এটা যে ফিল্ড ডি অরবিটাল অফ মেটাল। তাহলে মেটালের যে ফিল্ড ডি এই ভ্যাকেন্টকে ডোনেট করছে, মেটালের যে ফিল্ড ডি সে একে ডোনেট করছে। এই বন্ডটা আমরা বলি পাই বন্ডিং, দুটো কিন্তু পাই বন্ডিং নয়। আমরা পড়েছি ছোটবেলায়, দেখো মানে কেমিক্যাল বন্ডিং এ পড়েছি যে এরকম যখন হয়, যখন দুটো পায়ের মধ্যে এরকম ওভারল্যাপ হয়, মনে পড়ে এরকম ওভারল্যাপ হয়, তখন আমরা একটাই পাই বলি। তো এখানে ওভারল্যাপিং দুটো দেখাচ্ছি, কিন্তু পাই বন্ড একটাই ফ্রি স্পেসে, তাহলে এখানে পাই বন্ড হচ্ছে। তাহলে দেখো এই যে বন্ডিংটা আমি এঁকেছি লেফটে, এই বন্ড মানে কি, মেটালের সঙ্গে লিগ্যান্ডের আমার এরকম একটা বন্ড হয়েছে, যে এই বন্ডটাকে বলছে পাই বন্ড, যেখানে মেটাল লিগ্যান্ডকে দিচ্ছে, সিও কে দিচ্ছে। আবার দেখো সিও আমাকে বলো, যেমন এঁকেছি দেখো এখানে সিও, এটা কি অরবিটাল? সিও এর এটা হচ্ছে কারণ হচ্ছে তোমার ফিল্ড, মানে লোন পেয়ার, সেটা কথা আমি লিখে দিই, লোন পেয়ার আছে এখানে, লোন পেয়ার আছে এখানে। কেন লোন পেয়ার? কেন? আমার তো কার্বনের 4টে হাত, আমার এখানে 1 2 3, এখানে ধরে একটা আরো দুটো আছে, তাহলে ওই যে লোন পেয়ারটা ও ডোনেট করছে এই মেটালের ভ্যাকেন্ট অরবিটাল। তার মানে আরেকটা হচ্ছে এদিকে দেখো, যেখানে লিগ্যান্ড মেটালকে দিচ্ছে তাকে বলছে হলো সিগমা বন্ড। তাহলে এখানে এই বন্ডটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে পাই বন্ড। এই বন্ডটার মধ্যে আমরা পাই বন্ডটাকে বলছি মেটাল কার্বনের বন্ড। এই বন্ডটা ভীষণ স্ট্রং হয়, এই বন্ড একবার ফর্ম হলে বন্ডটা ব্রেক করে না,
এই বন্ড একবার হলে বন্ডটা ব্রেক করে না, ভীষণ স্ট্রং বন্ড হয়ে যায় পাই বন্ডটা। এই এফেক্টকে আমরা বলি সাইনার্জিক বন্ড বা সাইনার্জিক এফেক্ট, সিনার্জিক এফেক্ট। এবং এই বন্ডটাকে বলি আমরা সিনার্জিক বন্ড, মেটাল কার্বনিক বন্ড। সিনার্জিক এফেক্ট, মেটাল কার্বনিক এফেক্ট, যেখানে মেটালের সঙ্গে লিগ্যান্ডের পাই বন্ড, লিগ্যান্ডের সঙ্গে মেটালের সিগমা বন্ড। এই ড্রয়িংটা করে বুঝিয়ে আমাকে বলো বুঝতে পারছো কিনা। আমি আরেকবার বলে দেব, মেটালের যে ফিল্ড ডি অরবিটাল আছে সে ডোনেট করছে ভ্যাকেন্ট অ্যান্টি বন্ডিং, মানে পাইস না অ্যান্টি বন্ডিং কে ডোনেট করছে, দিয়ে পাই বন্ডিং করলো। আর সিওর একটা কার্বনে তাকে একটু লোন পেয়ার আগে আমি জাস্ট অরবিটাল লিখেছি, ও ডোনেট করছে, মেটাল ডোনেট করছে। আমি তো প্লাস কেন দিয়েছি এটা বুঝতে পারছি না, তোমরা বুঝছো না প্লাস দেওয়ার মানেটা কি? লোন পেয়ার দিন না তাহলে বুঝতে পারবো। প্লাস দিয়েছি এই কারণেই যখন বন্ডিং হয় তখন দুটোকে সেম প্লেনে থাকবে, দুটো সেম প্লাস প্লাস হতে হয়। আর যদি প্লাস মাইনাস হয় সেখানে অ্যান্টি বন্ডিং হয়ে যাবে, সেখানেই সমস্যা। যখন দুটো প্লাস প্লাস মানে কিন্তু দুটো একই দিকেই আছে, দুটো মানে যখন তোমার দুটো এরকম একই দিকে থাকে তখন তুমি অ্যাড করতে পারবে, তাই আমি এরকম প্লাস দিয়ে লিখেছি, দুটো একই দিকে আছে ইলেকট্রন ডেনসিটি। এই প্লাসটা আর এই প্লাসটা মানে হচ্ছে দু ক্ষেত্রেই ইলেকট্রন ডেনসিটি একই দিকে আছে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, এক্স ওয়াই অ্যাক্সিসে 3D প্লেনে। এই লিখেছি এটা, ওটা সিগমাটা পাই বন্ড। ড্রয়িংটা করে নাও, ভালো করে ড্রয়িং করো। মানে এই যে প্লাস আর প্লাসটা এরকম একটা অরবিটালে পার্ট, আর এটা আরেকটা অরবিটালে পার্ট। ঠিক আছে, স্বর্ণাভ, সৌরদীপ, দেবমিতা। কি কেউ বুঝতে পেরেছো? স্বর্ণাভ, সৌরদীপ, দেবমিতা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, এটা বুঝে গেছি আমরা এটা। ঠিক আছে, এগুলোর উপরে আমার কি লাভ হবে? মেটাল কার্বনিক কম্পাউন্ড পরীক্ষা সামনে আছে তাই মুখস্থ করছি আমরা, তাই তো? টার্ম টু পরীক্ষায় আসবে, টার্ম টু পরীক্ষার সামনে অনেক আছে, স্যার সারা ধরে প্ল্যান করে দিচ্ছে স্টুডেন্টদেরকে, বাড়িতে মুখস্থ করে ভালো রেজাল্ট হবে। অ্যাকচুয়ালি প্রতিটা পড়ছি আমরা জানার জন্য কিরকম, দেখো যে আমাদের আমরা যখন অক্সিজেন ইনটেক করি আমাদের লাংসে, সেই অক্সিজেনটা
তুমি জানো আমাদের হিমোগ্লোবিনে সেখানে Fe2+ আয়ন থাকে and Fe2+, Fe is the d block element, এখানে ভ্যাকেন্ট অরবিটাল তার আছে এবং কিছু ইলেকট্রন ফিল্ডও আছে d তে। আর অক্সিজেন একটা তুমি জানো আমরা সেখানে অক্সিজেন ইনটেক করি লাংস দিয়ে, মানে সেখানে লাংসে চলে যায় অক্সিজেনটা, আর সেখানে লাংসের ভেতরে থ্রু দিয়ে পুরো ব্লাডে স্প্রেড করছে এই অক্সি হিমোগ্লোবিনটা, মানে এই অক্সিজেনটাকে নিয়ে হিমোগ্লোবিন প্রত্যেকটা সেলে চলে যাচ্ছে। তুমি যেই মুহূর্তে প্রত্যেকটা সেলে চলে গেল সেখানে যখন মেটাবলিজম প্রসেসটা হয় তোমার সেখানে কি হয় কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইড ফর্মেশন হয়, সে আবার ওই হিমোগ্লোবিনটার সঙ্গে বন্ডিং করে সেখানে কার্বক্সি হিমোগ্লোবিন করে আবার লাংসে চলে আসে, আবার সেটা আমরা গরম হওয়া ছেড়ে দিচ্ছি সেখানে রেসপিরেশন প্রসেস। যদি কোনো কারণে অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, এই যে মেটাল কার্বনেট কম্পাউন্ড পড়াচ্ছি, যদি কোনো কারণে সেখানে কার্বন মনোক্সাইড থাকে অ্যাটমসফিয়ারের মধ্যে, তুমি সেখানে যদি আয়রন তাহলে আমি সেখানে তো অলরেডি নেব অক্সিজেন, মানে অ্যাটমসফিয়ারে নেব কার্বন মনোক্সাইড নিতে বাধ্য, আমরা তো আর আমাদের নাকে তো আর মেশিন লাগানো নেই একে নেব না ব্যাপার নেই, সবকে নেবো আমরা, তো নিয়ে যাবো সেখানে। তাহলে দেখো কার্বন মনোক্সাইড লাগানো থাকে সেখানে, না ব্যাপার অবভিয়াসলি আছে, কারণ দেখো অ্যাটমসফিয়ারে কিন্তু নাইট্রোজেন থাকে অনেক বেশি, আমরা কিন্তু নাইট্রোজেন থেকে এতটা নিই না, আমাদের রেসপিরেশন সেট করা, আমরা কিন্তু সেখানে ধরো এখানে 70% নাইট্রোজেন, অক্সিজেন সেখানে 20% আছে, কিন্তু আমরা কিন্তু অক্সিজেন থেকেই নিই। তাই লোককে যখন অক্সিজেন দেওয়া হয় তখন সেখানে কিছুটা ওরকম করে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, লোকটা মরে যাবে। তুমি সেখানে 100% অক্সিজেন দাও না, এই লোকটা শ্বাসকষ্ট হচ্ছে, তাকে যদি 100% অক্সিজেন দাও তখনই মরে যাবে। হ্যাঁ, তো এই জন্যই তুমি সেখানে কার্বন মনোক্সাইড দিলে সেখানে কি হবে, এই বন্ডটা ভীষণ স্ট্রং বন্ড হবে। তাই একবার যখন ওই কন্টাক্টে আসবে, যখন এই বন্ডটা হবে, মানে এই বন্ডটা কিন্তু একেবারে ব্যাক বন্ডিং বলি, আবার এই বন্ডিংটা আমাকে বলি ব্যাক বন্ডিং বলি, এই বন্ডিং কে বলি ব্যাক বন্ডিং। যখন সেখানে হবে তখন এই বন্ড আর ব্রেক করবে না, ব্রেক না করে কি হবে, তাহলে তো কার্বন মনোক্সাইড তো আর সেলে আমার হেল্প হবে না, তাহলে তোমার প্রত্যেকটা সেলে কিন্তু অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেল, কারণ সমস্ত হিমোগ্লোবিনে যে অ্যাক্টিভ Fe2+ আয়ন হিমোগ্লোবিন, হিম মানে Fe2+, সেটা কিন্তু CO এর সঙ্গে বন্ডিং করে বন্ডটা ফিক্সড হয়ে গেল, তাহলে সে কিন্তু কোনো অক্সিজেনকে নিতে পারবে না বাইফেরিয়া। তাহলে তুমি কি একটা লোককে ধরো গলাটির ভিতরে মারবে প্ল্যান করছো, তোমার পছন্দ না, তুমি সেখানে তাকে কেন মারবে, মানে কেমিস্ট্রি এত ভালো করে পড়ছো, রেকর্ডিং হচ্ছে, তো সেখানে দেখো তুমি তাকে CO দিয়ে দাও, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দাও, দরজাটা বন্ধ করে দাও, দিয়ে ধূপ ধুনা দিয়ে ওকে রেখে দাও, ও ওখানে সেন্সিটিভ মরবে কিছুক্ষণ পরে। তার জন্যই ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে শীতকালে ধূপ জ্বালালে ভীষণ বিপজ্জনক। দিস দ্য ইনকমপ্লিট কম্বাসন অফ কার্বন প্রডিউসেস কার্বন মনোক্সাইড। আমার সেখানে অ্যাটমসফিয়ারের মধ্যে 0.0001% কোনো সমস্যা নেই, ওটা যদি তোমাদের কমে 0.01% হয় তাহলে মানুষের সমস্যা তৈরি হবে, কারণ এই বন্ডটা স্ট্রং বন্ড, এই বন্ডটা ব্রেক করবে না, কারণ একটা মানুষের শ্বাসকষ্ট শুরু হতে পারে, অক্সিজেন পাচ্ছে না সে তখন আর। কিন্তু এই বন্ডটা ফরমেশন হয় ব্রেক করে, এই বন্ডটা ফরমেশন হয় ব্রেক করে দেয়, কারণ এখানে স্ট্রং বন্ড হয় না, কারণ এখানে কোনো অ্যান্টি বন্ডিং অরবিটালের মতো এরকম বন্ডিংটা হচ্ছে না, ব্যাক বন্ডিং হয় না সেখানে, বুঝেছো? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম এটা কার্বন কম্পাউন্ড, এবং তোমাকে বুঝিয়ে বললাম যে আমাদের সেখানে বলে কি হবে হিমোগ্লোবিনের সাথে বন্ডিং করে, কারণ আমাদের ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিম মানে হচ্ছে Fe2+, আর একটা থাকে গ্লোবুলিন প্রোটিন, সেটা ম্যাক্রো মলিকুল, সেটা থাকে। নেক্সট, এটা আমার বলা হয়ে গেছে, তোমাকে আমি এই চ্যাপ্টারে একটা হাতে লিখে নোট বানিয়ে দিয়েছি, কালারতে দেখে নেবে, ওইটা দিয়েছি না গ্রুপে, একটু দেখে নেবে এট এ গ্ল্যান্স। আচ্ছা নেক্সট দেখো, সেটা হচ্ছে স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। স্টেবিলিটি আমি কি করে এক্সপ্লেন করব বলো, দেখো তোমাকে আমি একটা পয়েন্ট বলি শুরুতে, যে সমস্ত লিগ্যান্ড গুলো চিলেটিং লিগ্যান্ড,
যে সমস্ত গুলো চিলেটিং লিগ্যান্ড হয়, এটা আবার কি কথা? তো উল্টোপাল্টা আমাদের শেখাচ্ছেন। চিলেটিং লিগ্যান্ড মানে কি জানো? এটা মানে হচ্ছে দেখো যে সমস্ত লিগ্যান্ড গুলো ম্যাক্রোমলিকুল ফর্মেশন করবে, যারা চিলেশন করে। চিলেশন মানে কি? ধরো বললাম দেখো এই একটা তোমাকে বললাম Cu2 প্লাস, এর সঙ্গে বন্ডিং করছে NH2, এটা CH2, এটা CH2, এটা হচ্ছে NH2। এই যে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, দেখো ডোনেট করছে, এই ডোনেট করছে এখানে, এই ডোনেট করছে এখানে। তুমি আরেকবার ধরে নিলে মানে আরেকটা এখানে বন্ডিং করে, তাহলে তুমি এখানে আরেকবার এই কম্পাউন্ডে আছে যেখানে আমার NH2 মানে এই কম্পাউন্ড তুমি চিনতে পেরেছো দেখে? ইথিলিন ডায়ামিন, একদমই তাই, এই লোন পেয়ার আছে এখানে, এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন। তাহলে দেখো এই তাহলে ব্যাপারটা কি দেখো, চিলেশন আছে, একটা রিং হয়ে গেছে, দেখো দেখো রিং একটা হয়েছে। আমরা একেই বলি চিলেশন এফেক্ট, একেই বলি আমরা চিলেশন এফেক্ট। যে ক্ষেত্রে চিলেশন এফেক্ট দ্বারা করে না চিলেটিং লিগ্যান্ড বলে। তুমি কি করে জানবে কোনটা চিলেটিং লিগ্যান্ড? অল দ্য বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড চিলেটিং লিগ্যান্ড। কারণ দেখো বাইডেন্টেড মানে কি, তারা তো এক সাইড নিশ্চয়ই ক্লোজ থাকলে হবেই কি বাইডেন্টেড। তো এই সাইডে ক্লোজ মানে কি, তারা এখানে বন্ডিং করে পুরো রিং ফর্মেশন হয়ে যাবে এখানে। এই হচ্ছে চিলেটিং এফেক্ট। PDTA, DMG মানে ডাইমিথাইল গ্লাইকোসিন, এটা প্রত্যেকই চিলেটিং লিগ্যান্ড। আর চিলেটিং লিগ্যান্ড হলে যখন সেখানে চিলেশন এফেক্টটা হয়, সেই সমস্ত কম্পাউন্ড বেশি স্টেবল হয়। যখন কোন একটা লিগ্যান্ড এরকম চিলেশন এফেক্ট করবে, মানে যেখানে চিলেশনটা হবে, তখন সেটা কিন্তু বেশি স্টেবল হবে, তখন তারা বেশি করে স্টেবল কম্পাউন্ড ফর্মেশন করবে। কেন চিলেশন হলে স্টেবল কম্পাউন্ড ফর্মেশন করবে কেন? চিলেশন হলে বেশি স্টেবল কেন হবে, কেউ বলতে পারবে? আমরা একটা বাড়ি বানাই, ধরো তুমি একটা বাড়ি বানাচ্ছ, স্ট্রাকচার হয়ে যায় তাহলে তো স্টেবল হবেই। হ্যাঁ মানে দেবমিতা বলছে দেখো আমি বাড়ি বানিয়েছি, বাড়িতে আমার স্বর্ণে আমার বাড়ি আছে, সেই বাড়িতে এরকম করে বাড়ি বানিয়েছি, ঢালাই করেছি এরকম করে টিএমটি বাদ দিয়ে, কিন্তু ভেতরে এরকম একটা পিলার দিয়েছি মাঝখানে, আবার এরকম একটা পিলার দিয়েছি ভেতর দিয়ে, দেখো বিম গুলো থাকে না উপরে উপরে করে ক্রস রিং করে বিম থাকে, তাদের ঠিকঠাক ব্যালেন্সড হয়। এতগুলো আমি ভালো করে দেখো, একটা নয় মানে তো খুলে খুলে যাবে, তাই দেখো এতগুলো লিংক করে সুন্দর করে একটা স্ট্রাকচার হয়েছে, মানে 3D স্ট্রাকচার এর জায়েন্ট স্ট্রাকচার মলিকিউলের বন্ডিং খুব স্ট্রং হয়েছে, তাই এটা স্টেবল এফেক্ট করেছে, তখন হবে। তাহলে চিলেটিং লিগ্যান্ড গুলো বেশি স্টেবল হয়। নাম্বার 2, স্টেবিলিটি অফ দ্য কোঅর্ডিনেশন এটা আমার কম্পাউন্ড। আছে কি স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড? না তবে তুমি লিখে রাখবে, এটা সোশ্যাল এফেক্ট একদম শুরুতেই পড়বে এটা, আচ্ছা একটু লিখে নাও, তুমি কষ্ট দাও না, একটু ছোট ছোট করে বলছি। Stability of this component is proportional to size 1 by size of দোকানে কালি চাইলে কালি দেয় না, এই দোকানদারটা পাশে মোটে একটা নিয়ে যান 1 মাস চলবে, তাহলে আমার একদিন একটা শেষ হয়ে যায়। 10টা নিয়েছি, 10টা কত লেখেন পরে? হ্যাঁ দাঁড়াও, কি বললাম আমরা এখানে? সাইজ অফ 1 বাই সাইজ অফ সেন্ট্রাল মেটাল, সাইজ অফ সেন্ট্রাল মেটাল। এটা মানে কি, যদি তোমার সেখানে সেন্ট্রাল মেটালের সাইজটা ছোট হয়, তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে। সেন্ট্রাল মেটালের যদি সাইজ ছোট হয়, তাহলে সেটা বেশি স্টেবল কম্পাউন্ড ফর্মেশন করবে, বুঝেছো?
আচ্ছা মুছে তাহলে দিয়ে এটা বুঝতে পারলে ওই যে ডি ব্লক এগুলো আছে আর তুমি জানো ডি ব্লক তো সাইজ ছোট হয় লেফট রাইটে সাইজ ছোট হয়ে যায় তো সেখানে আর বেশি স্টেবল হয় সাইজ ছোট হলে stability of coordination compound in solution এর পরের টপিক বলছি তোমার এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না স্কুলের পরীক্ষায় এগুলো স্কুলের পরীক্ষায় কোনোটাই নেই আমি তোমাকে বলবো সবই তুমি লাগবে পরে কাজ আর মানে তোমার যেই জন লাগবে দেখো ধরা বললাম এই হচ্ছে একটা মেটাল তুমি এর সঙ্গে রিঅ্যাকশন করছো লিগ্যান্ডের সঙ্গে রিঅ্যাকশন করবে তাহলে এখানে কি ফর্মেশন হবে মেটাল লিগ্যান্ড তুমি যেই মেটাল লিগ্যান্ডটা ফর্মেশন হলো সলিউশনের মধ্যে তুমি আরেকখানা এক্সট্রা লিগ্যান্ড অ্যাড করলে তখন সেখানে ফর্মেশন হলো Mn2 যেই Mn2 ফর্মেশন হয়েছে তুমি সেখানে আবার একটা লিগ্যান্ড অ্যাড করলে তাহলে সেখানে ফর্মেশন তোমার হচ্ছে Ml3 তুমি এখানেও থামছো না তুমি আবার রিঅ্যাকশন করো তুমি ভাবছো বাবা এই যে পেয়েছি একে আবার ইনভেস্ট করে দিই তাহলে আরো দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ লোকে কি ভাবে যা পেয়েছে এই ভালোটা উঠিয়ে নি মার্কেট থেকে তুমি আবার ইনভেস্ট করে দিলে ঠিক আছে তো দেখো তাহলে আমি এই যে তোমাকে এগুলোকে বলে স্টেপ ওয়াইজ ফর্মেশন কনস্ট্যান্ট আমি একটা স্টেপ এগোচ্ছি এগুলোকে বলে স্টেপ ওয়াইজ স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 চারটা স্টেপে এগোলে একজন বললো আমার এরকম ভালো লাগছে না এক একটা স্টেপে করতে আমি এরকম না করে আমি একটা মেটাল নেব আর চারটি লিগ্যান্ড নিয়ে একবারে Ml4 বানাবো বুঝেছো এতগুলো স্টেপ না করে এটা করলো সলিউশনের মধ্যে মানে মেটালের সঙ্গে চারটি লিগ্যান্ড জুড়ে দেবে তাহলে এই রিঅ্যাকশনটা হচ্ছে আমার ওভারঅল ফর্মেশন এইগুলোকে বলছি আমি স্টেপ ওয়াইজ ফর্মেশন যেখানে আমার স্টেপ ওয়াইজ ফর্মেশনটা হচ্ছে আর একে বলছি আমরা ওভারঅল ফর্মেশন এখানে দেখো কনস্ট্যান্ট লিখছি এখানে আমি কিছু কনস্ট্যান্ট বললাম ধর এখানে বললাম k1 এখানে বললাম k2 এখানে হচ্ছে k3 এখানে হচ্ছে k4 এই k1 k2 k3 k4 কি এরা হচ্ছে স্টেপ ওয়াইজ ফর্মেশন কনস্ট্যান্ট এটা হচ্ছে ঘুম পাচ্ছে k1 k2 k3 and k4 এগুলো কি স্টেপ ওয়াইজ ফর্মেশন কনস্ট্যান্ট এটা আমি যদি রিঅ্যাকশনকে একটা স্টেপে করে দিই তাকে লিখছি বিটা এই বিটা হচ্ছে তোমার ওভারঅল ফর্মেশন কনস্ট্যান্ট এই বিটা কি ওভারঅল কনস্ট্যান্ট ওভারঅল ফর্মেশন কনস্ট্যান্ট রিলেশনটা কি জাস্ট এটুকু বোঝার জন্য পড়াচ্ছি এটা হচ্ছে বিটা ইকুয়াল টু q1 ইনটু k2 ইনটু k3 ইনটু k4 এটা তো হচ্ছে রিলেশন তুমি এটা কোত্থেকে পেলাম তুমি নিজে বানাতে পারবে কে মানে তো কনস্ট্যান্ট গো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মতো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড তুমি প্রতিটা করে দেখো পড়লে সব কেটে যাবে আর এখানে এটা বা এটা পড়লে দেখো সব কেটে যাবে কেটে যাবে লাস্ট আলটিমেটলি আমি স্টেপ বাই স্টেপ করি k1 মানে কি দেখো আমি জানি কি করব k1 মানে আমি একটা লিখে দিচ্ছি ml রাইট হ্যান্ড সাইড বাই লেফট হ্যান্ড সাইড আমরা তো পড়েছি না
এরকম করে তুমি K2 K3 K4 সব পেয়ে যাবে। আচ্ছা, তোমাকে তো এইটুকু জানতে হবে আমার, এখান থেকে বোর্ডসে 1 মার্কসও আসবে না কোনোদিন, সিবিএসসি আইএসসি ওই সময় কোনো পরীক্ষায় আসবে না, তোমার যেইতে লাগবে এই কনসেপ্ট থেকে অঙ্ক। মেটালের সঙ্গে লিগ্যান্ডের সলিউশন বুঝে রিঅ্যাকশন শুরু হচ্ছে এরকম করে। স্বর্ণাভ সৌর দিয়ে দেবামিতা বুঝতে পেরেছো? আসলে তো লিখছো না এগুলো, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমার তো নেই এইটা। এর পরেরটা বলবো তোমার সাথে আছে, এটা লাস্ট টপিক বলবে পরের টপিকটা, সেটা তোমার কিন্তু আছে আসমিতা। হ্যাঁ, ইয়েস স্যার। পরের হেডিংটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা বলে আমরা সিলেবাসটা এই চ্যাপ্টার শেষ করব আজকে। তোমাদের কাছে যে বইটা আছে স্বর্ণাভ সৌরদীপ, সেই বইটা থেকে এখন কোশ্চেন সলভ করবে, সব কোশ্চেন করতে পারবে। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খোলো, ওই চ্যাপ্টার ওয়াইজ আমি বলি, তোমাদের কাছে আছে বইগুলো, চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ, এনটিজি আর এখানে বইগুলো দিতে হয় অসওয়ালে, তো সেখানে সলভ করবে, দেখবে তুমি সবই করতে পারছো এখন যে পরীক্ষাগুলো হবে তোমার। ম্যাক্সিমাম কোশ্চেন কামিং ফ্রম ভিভিটি এন্ড আইসোমেরিজম, সব এখান থেকে থাকবে। আচ্ছা, আমরা এখন পড়ছি লাস্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আমাদের লাইফে কোথায় অ্যাপ্লিকেশন আছে? এটা একটা তো বললাম একটু আগে, অক্সিহিমোগ্লোবিন, কার্বক্সিহিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন। তোমাকে আমি আরেকটা অ্যাপ্লিকেশন বলছি এখানে। আমরা যে এখন স্কুলে প্র্যাকটিক্যাল কেমন একটা ব্যাপার আমাদের জীবনে, সেই যে প্র্যাকটিক্যালে ল্যাবরেটরিতে যে সমস্ত কেমিক্যাল থাকে, তোমাকে আমি কেমিক্যালের নাম এখানে বলছি, বললাম পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN এর ভোল্টেজ, তুমি দেখেছো তোমার ল্যাবরেটরিতে বটল রাখা থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিএজেন্ট ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ ইনঅর্গানিক সল্ট। তোমার প্র্যাকটিক্যালি কি আছে? ইনঅর্গানিক সল্ট অ্যানালিসিস, টাইট্রেশন আছে কি না? তো সেখানে সল্ট তুমি কি করো, তোমাকে ওরা একটা আননোন সল্ট দেবে, সো ফ্রম দ্যাট আননোন সল্ট তোমাকে সেটা বের করতে হবে কি আছে ক্যাটায়ন কি আছে অ্যানায়ন, মানে কোনটা অ্যাসিড র্যাডিক্যাল কোনটা বেসিক র্যাডিক্যাল। তো যখন তুমি সেখানে ল্যাবরেটরিতে টেস্ট করবে অ্যাসিড এন্ড বেসিক্যালি এগুলো আগে কাজে ফর আইডেন্টিফিকেশন অফ দুটো লাগে, তখন তুমি এগুলো কাজে লাগাবে। ধরো তোমাকে সেখানে দিয়েছে আইডেন্টিফাই করতে কপার টুকরা আছে কিনা, তখন তুমি জানো না কি সল্ট তোমার কাছে আছে, আননোন ধরো সল্ট তোমার কাছে আছে, তার কপার টুকরা আছে। যখন এখানে তুমি পটাশিয়াম ফেরোসায়ানাইড দেবে ওই আননোন সল্টটার মধ্যে, যদি সেখানে কপার টুকরা আয়ন থাকে, তখন তোমার সেখানে একটা চকোলেট ব্রাউন কালারের প্রেসিপিটেট হয়ে যাবে। তার মানে তোমাকে আমি নাম্বার 2 পড়াচ্ছি, ইনঅর্গানিক সল্ট অ্যানালিসিসে লাগে, বুঝেছো? বা ধরো আমি বলছি যে একটা আননোন তোমাকে দিয়েছে আননোন সল্ট, সেখানে S2 আছে জানতে চেয়েছি, সোডিয়াম সালফাইড বা সালফাইড সহ দিয়েছে, তখন তুমি ওই আননোন সল্টটাকে টেস্টের মধ্যে নাও, দিয়ে সলিউশন বানাও, দিয়ে সেখানে বাইরে থেকে অ্যাড করো সোডিয়াম নাইট্রোক্লোরাইড, তার ফর্মুলা হচ্ছে Na2FeCN5NO। সেখানে অ্যাড করবে সোডিয়াম নাইট্রোক্লোরাইড, হ্যাঁ, তাহলে সেখানে যে সালফাইড র্যাডিক্যাল থাকে তখন তোমার কালারটা হয় ভায়োলেট কালার, বুঝেছো? তাহলে এই কম্পাউন্ড কি কম্পাউন্ড? কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা কি কম্পাউন্ড? কোঅর্ডিনেশন কম্পাউন্ড। মনে করে দেখতে পাচ্ছ তোমরা পেয়েছিলে সেখানে প্রুসিয়ান ব্লু, নাম শুনেছো তো এগুলো? খাতা লেখা লিখেছে ব্যাটলা খাতাতে, প্রুসিয়ান ব্লু কালার হয়েছিল, ফেরিক আয়ন থাকলে এখানে হয় ফেরিক ফেরোসায়ানাইড। এর নাম হচ্ছে তোমার সোডিয়াম নাইট্রোক্লোরাইড, এই কম্পাউন্ডটার নাম ভীষণ ইম্পর্টেন্ট, সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এই কম্পাউন্ডটা ইউজড হয়
আইডেন্টিফিকেশন অফ সালফাইড র্যাডিক্যাল ইন ইনঅর্গানিক সল্ট। এরকম অনেক অ্যাপ্লিকেশনে করেছো, তুমি ল্যাবরেটরিতে করেছো এই টেস্টটা। এটাকে বলে ইনঅর্গানিক সল্ট অ্যানালিসিস, এগুলো কাজে লাগে। বুঝতে পারোনি? তোমাকে বললাম তোমার এরকম আরো প্রায় মানে 200-300 খানা রিঅ্যাকশন অলরেডি পড়েছো, কারণ তোমার সিলেবাসের মধ্যে 15 খানা র্যাডিক্যাল আছে, অ্যাসিড র্যাডিক্যাল, এন্ড 11 খানা বেস র্যাডিক্যাল আছে তোমার সিলেবাসের মধ্যে শর্ট অ্যানালিসিসে। 11 এসে একই জিনিস, এটা সেম ফর্ম কপিটা লিখেছি, এটা প্র্যাকটিক্যাল ইউজ করি। করনি, 11 টু 2 আছে। তাহলে নাম্বার তোমার কি বললাম হেডিংটা? ইনঅর্গানিক সল্ট অ্যানালিসিস। হ্যাঁ, ইনঅর্গানিক সল্ট অ্যানালিসিসে কাজে লাগে। সেটা আচ্ছা। নেক্সট দেখো নাম্বার 3, তোমাকে একটা বলে দিই। তুই ভাববি এগুলো আবার কি কথা, এগুলো এরকম তো মুখস্থ করে পরীক্ষায় আসবে নাকি? রাইট অ্যাপ্লিকেশন অফ এরকম এরকম আসবে না পরীক্ষায়। এবার একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন থাকলো একটা, যে বিটুইন দ্য হুইচ কম্পাউন্ড ইজ ইউজড ফর ডিটারমাইনিং দ্য হার্ডনেস অফ ওয়াটার। ডিটারমাইনিং দ্য হার্ডনেস অফ ওয়াটার, নাম্বার 3 মানে বলছি এখন। হার্ডনেস অফ ওয়াটার, রিমুভাল অফ হার্ডনেস অফ ওয়াটার। আমি যখন ওয়াটারের হার্ডনেস রিমুভ করব, সেখানে তুমি জানো আমরা সেখানে হার্ডনেস মানে জানো কি, সেখানে ওই ওয়াটারের মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এই তিনটে আয়ন থাকলে ওয়াটার হার্ড ওয়াটার হয়। যদি জলের মধ্যে তিনটে আয়ন থাকে তাকে আমরা হার্ড ওয়াটার বলি। আমরা বলি না জলটা কি আয়রন আছে বাবা, আমরা আয়রন বলি নরমাল কথায়। দিস ইজ ইন দ্য টার্মস অফ কেমিস্ট্রি, দিস ইজ দ্য হার্ডনেস অফ ওয়াটার। সো এই ওয়াটারটা মানে বেশি করে ফোম ফর্মেশন করবে না, ফোম মানে সোপ দিলে ফোম ফর্মেশন কম হবে, কারণ সেখানে এই তিনখানা আয়ন আছে। যখন তুমি জলের মধ্যে এইগুলো থাকে, ধরো বললাম সেখানে ম্যাগনেসিয়াম টুথব্রাশটা আছে, তুমি সেখানে বাইরে থেকে সোডিয়াম ইডিটি অ্যাড করলে, ডাইসোডিয়াম ইডিটি অ্যাড করলে, ইডিটি অ্যাড, তাহলে কি হয়, এই যে সোডিয়াম আয়নটা ইডিটি এর সঙ্গে আছে, এই সোডিয়াম আয়নগুলো এই ম্যাগনেসিয়ামে রিপ্লেস হয়ে যায়। ধরো আমার একটা ওয়াটারের মধ্যে হার্ডনেস আছে, সেখানে ম্যাগনেসিয়াম টুথব্রাশটা আছে অনেক বেশি করে, তাহলে বাইরে থেকে সেখানে আমরা জাস্ট সোডিয়াম ইডিটি অ্যাড করে দেব, কারণ সোডিয়ামের তো ভ্যালেন্সি 1 হয়, তাই লিখেছি Na2। তাহলে এখানে কি হয় দেখো, এখানে ফর্মেশন হয় ম্যাগনেসিয়াম ইডিটি এ। কেন এখানে ম্যাগনেসিয়াম একটা কেন ঢুকলো? সোডিয়ামের দুটো প্লাসকে ম্যাগনেসিয়াম একাই রিপ্লেস করবে, কারণ সোডিয়াম তো সিঙ্গেল প্লাস। তাহলে এখানে ফর্মেশন হলো 2Na+। ওয়াটারের মধ্যে যদি সেখানে সোডিয়াম প্লাস আয়ন থাকে, সে কিন্তু হার্ডনেস ক্রিয়েট করে না। তাহলে এটা কিন্তু আমার পড়ে গেল প্রেসিপিটেট, এটা কিন্তু পিপিটি ফর্মেশন হলো। আমি সুন্দর ওয়াটারটা আমার হার্ড ওয়াটার রিমুভ হয়ে গেল। সোডিয়াম আয়ন তো হার্ড ওয়াটার ক্রিয়েট করে না, তাহলে ওয়াটারের মধ্যে এই ম্যাগনেসিয়াম টুথব্রাশটা ছিল, এই ম্যাগনেসিয়াম ছিল কোথায়? এটা তোমার আছে ওয়াটারের মধ্যে আছে, ইন ওয়াটার। এটা হার্ডনেস ক্রিয়েট করেছে, আমাকে রিমুভ করে দিলাম। এটা প্রেসিপিটেট হয়ে আলাদা হয়ে গেল, আমি সোডিয়াম সলিউশনে থেকে গেল, কোনো ব্যাপার নেই, সোডিয়াম ওয়াটার থাকবে, এটা হার্ডনেস ক্রিয়েট করে না। আমি রিমুভাল অফ হার্ডনেস পেয়ে গেলাম। These ions are responsible for hardness. আমরা এখন করলাম রিমুভাল অফ হার্ডনেস, রিমুভাল অফ হার্ডনেস অফ ওয়াটার।
আচ্ছা, এটা হয়ে গেল আমার বোঝা। নেক্সট দেখো, আর একটা জাস্ট বলে দেবো, দিলে আমার হয়ে যাবে। আর একটা আমি পড়াচ্ছি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন থেকে আবার এমসিকিউ অনেক ভালো থাকে। একটু 4 নম্বর বলছি তোমাকে এখন দেখো। অ্যাজ মেডিসিন আমরা কত মেডিসিন খাই? ধরো একটা লোকের ক্যান্সার হয়েছে, তাই আমরা মেডিসিন দেব, অ্যান্টি ক্যান্সার মেডিসিন। ধরো তার মধ্যে সিসপ্ল্যাটিন, PLATIN, সিসপ্ল্যাটিন, PTCl2NH3 এই কম্পাউন্ডটা হচ্ছে একটা মেডিসিন ফর ক্যান্সার ট্রিটমেন্ট। সিস কেন এর নাম? দিস আ সিস আইসোমার, তাই এর নাম হচ্ছে সিস। এই একটা Cl, এই একটা Cl, এখানে দেখো একটা অ্যামোনিয়া, আর এখানে হচ্ছে একটা অ্যামোনিয়া। আমরা একে বলছি সিসপ্ল্যাটিন। ট্রিটমেন্ট ফর ক্যান্সার, অ্যান্টি ক্যান্সার মেডিসিনস, সিসপ্ল্যাটিন। হয়েছে? তোর কথা বলো একটু আমাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটু বলে দিই, 2-3টা কথা বলে দেন, ভীষণ কাজে লাগবে দুই জিনিস আমার। সেটা হচ্ছে উইলকিনসন ক্যাটালিস্ট। নাম্বার 5, উইলকিনসন, যেই জন্য ইম্পর্টেন্ট এগুলো। উইলকিনসন ক্যাটালিস্ট। আর তোমাদের যে স্কুলগুলো প্রি বোর্ড পরীক্ষা নেবে, ওই টিচার লোক কায়দা করে ঢুকিয়ে দিবে। তুমি কিছু বলতে পারবে না, তুমি অনলাইনে পরীক্ষা কি করে বলবে? আর কি বলবে যে ম্যাডাম স্যার এই কিছু সিলেবাস নিয়ে হয়েছে কেন? ওগুলো স্কুলে পরীক্ষা দিতেই পারে, তখন তুমি বিপদে পড়বে। হ্যালো, হাই। হ্যাঁ, কি বলছো? দেখো, রুথেনিয়াম ক্লোরাইড, RaCl, আর এর কম্পাউন্ডটা তোমার একটা মানে ডিপ্লগ এলিমেন্ট, রুথেনিয়াম ক্লোরাইড। ট্রাইফিনাইল ফসফিন, PPH3, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে উইলকিনসন ক্যাটালিস্ট। দেখো, ট্রাইফিনাইল ফসফিন, রুথেনিয়াম ক্লোরাইড, এর নাম হচ্ছে উইলকিনসন ক্যাটালিস্ট। এটা কিন্তু কি কম্পাউন্ড? এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা কোথায় কাজে লাগে? এটা তোমার কাজে লাগে, ধরো আমি সেখানে একটা অ্যালকিন নিয়েছি, সেই অ্যালকিনের হাইড্রোজেনেশন করব। হাইড্রোজেন আর আমরা নিকেল নিই কিনা বলো? এটা করতে হাইড্রোজেন, নিকেল, প্ল্যাটিনাম নিই তো। হাইড্রোজেনের সঙ্গে আমরা এই রিজেন্টটাকে নেব, অনেক ভালো এফেক্টিভ রিজেন্ট। সো দিস রিজেন্ট ইউজড ফর হাইড্রোজিনেশন প্রসেস। This reagent used for hydrogenation. হাইড্রোজেনেশন এর কাজে লাগে। অ্যালকিন থেকে অ্যালকেন, ট্রাইফিনাইল ফসফিন, রুথেনিয়াম ক্লোরাইড, উইলকিনসন ক্যাটালিস্ট। আর একটা নাম বলছে, নাম হচ্ছে তোমার, স্যার কত আর বলবেন, জিগলার নাটা। জিগলার নাটা ক্যাটালিস্ট। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। স্যার নামটা অনেক ফানি।
হ্যাঁ, তো ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম আর হচ্ছে তোমার TiCl4 Ziegler Natta is used for polymerization of ethylene একটাই পুরোটাই একটা জিগলার নাটা দু ভাই অ্যাকচুয়ালি তো এরা মানে ইথিলিন থেকে ধরো ইথিলিন একটা পলিমার তো ইথিলিন যেটা জানো ইথিলিন হচ্ছে কম্পাউন্ড ইথিলিন কার্বন আছে তো এখান থেকে হাই ডেনসিটি পলিথিলিন বানায় HDP বানায় হাই ডেনসিটি পলিথিলিন তুমি যে চেয়ারটায় বসে আছো ওই চেয়ারটা হাই ডেনসিটি পলিথিলিন যে জলের মগটা ব্যবহার করো ওটা হাই ডেনসিটি পলিথিলিন জলের বালতিগুলো যেগুলো হয় হাই ডেনসিটি পলিথিলিন লো ডেনসিটি কোনগুলো যেটা তুমি দোকান থেকে গিয়ে কলা কিনে নিয়ে আসো যার মধ্যে ভরে যার মধ্যে মাংস ভরে নিয়ে আসো কালো পলিথিনে কোন লো ডেনসিটি পলিথিলিন হ্যাঁ ফাইবার আর প্লাস্টিকে কি পার্থক্য হয় স্যার? দুটোই তো একই হয়, মানে একই একদম সব। ভাবে লাগে। কি গো ফাইবার প্লাস্টিক আলাদা কিছু বলছো? আমরা এগুলো ডিফারেন্ট টার্ম বলি, ওগুলো তো কেমিস্ট্রির টার্ম নয়, সায়েন্সের টার্ম বলি না আমরা। দেখো আমরা বলি পলিথিন, অ্যাকচুয়ালি নামটা কি পলিইথিলিন। তুমি বলছো প্লাস্টিক ফাইবার বলছো, ফাইবার অ্যাকচুয়ালি তো নাইলন ফাইবার, নাইলন 66 যে রূপ বলি আমরা, ওরকম ব্যাপার হলো পরে পলিমারে আছে। পলিমার তো বাদ দিয়েছি, বাদ দিয়েছি। এই তো ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম আর টাইটানিয়াম ট্রাইটেট্রাক্লোরাইড, এটা হচ্ছে ইথিলিন থেকে এটাতে হেল্প করে ফর দা পলিমারাইজেশন রিঅ্যাকশনে হেল্প করে, যেখানে পলিমার হচ্ছে হাই ডেনসিটি পলিথিন হচ্ছে। আর জিগলানাটা না দিয়ে করলে লো ডেনসিটি হবে। ব্যাস আমরা বলা কমপ্লিট। কোথায় ঘ ঘ করছে এখন ওটা সাউন্ড, তাই না? এত নিস্তব্ধ হয়ে গেছে তাই না না প্রশ্ন দেখি স্যার নেক্সট কোনটা চ্যাপ্টার হবে আমাদের? সারফেস কেমিস্ট্রি। দাঁড়াও, আমার এখন বলা শেষ হয়নি, তোমরা লিখে নাও এটা। স্যার এরকম চেঁচাবেন না স্যার, কখনো ওই লাউড মানে স্পিকারটা হাই থাকে, ভলিউমটা তো স্যার কানটা ফেটে যায়। আমি চেঁচাচ্ছি কোথায়? নরমাল কথা বলছি। না স্যার এখন আপনি বললেন না 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 ওরকম স্যার চেঁচালেন না। তোমাদের গ্রুপে আমি নোট শেয়ার করেছি আগে। কাল রাতে, কালকে তো আপনি না রাতে কাল রাতে নয়, 27 ডিসেম্বর করেছিলাম, ওটা দেখেছো তো? না তুমি ছিলে না, তোমাদের গ্রুপে আছে তো? ওই যে সেই দেখো না, মানে একটা কিছু অনেকগুলো পিডিএফ দিয়েছিলাম, এমসিকিউ দিয়েছিলাম, প্র্যাকটিস পেপার দিয়েছিলাম আগে। হ্যাঁ আচ্ছা স্যার আমি বলছিলাম স্যার আমার কেমিক্যাল কাইনেটিক্সও বাকি আছে, ওইটা তো আমারই হয়নি জাস্ট এই গ্রুপে। সবসময় আপনাকে তুমি হচ্ছে, শোনো আমার কথা বল, তুমি তোমার নাম কি ভুলে গেলাম আমি, আসমিতা। তুমি মানডে গ্রুপটা খোলো, তুমি যে গ্রুপটা আছে গ্রুপটা খোলো। হ্যাঁ খুলেছি। এবারে দেখো কালকে রাত্রি 1:06 দেখো লাল নীল সাদা কালো একটা ছবি দিয়েছি, সেটা খোলো। হ্যাঁ স্যার। সেখানে খুলে একটু ভালো করে তাকিয়ে দেখো কেমিক্যাল কাইনেটিক্স কোনো ডেট কবে দেওয়া আছে। 7/2/2022। ভালো করে তাকাও, আরো উপর দিকে দেখো। আচ্ছা 31 থেকে স্টার্ট হবে স্যার। তাহলে পড়াবো তো নাকি? না পড়াবো না বলো? আচ্ছা না স্যার আপনি পড়িয়ে দিয়েছেন তো এই গ্রুপে, তাই ভাবলাম। না আমি তোমাকে বলছি, তোমাকে আমি দিয়েছি, তুমি পেয়েছো? আমি তোমাকে যা যা ডেট দিয়েছি এইভাবে ডেটে পড়াবো সব কিছু তোমাদেরকে। ওকে স্যার। আমি তোমাকে সিলেবাস শেষ করব, তোমার থেকে আমার টেনশন বেশি।
তুমি রাতে আরাম করে ঘুমাও, কোনো টেনশন ফ্রি। আমি রাতে না তোমার জন্য স্যার, ভাবি, একদম ঘুমাতে পারি নয় না। স্যার। আমাকে রাত্রি কেমিস্ট্রির বাজে বাজে স্যার ড্রিম কেমিস্ট্রি আছে। স্বপ্ন দেখায়, বুঝতে পেরেছি। তো তুমি বাড়িতে এইটুকুই পড়বে, তোমাকে যে পড়িয়েছি আমি। হ্যাঁ স্যার, আপনি যত কি বলবো কোঅর্ডিনেট কেমিস্ট্রি পড়িয়েছেন ওই সব নোটস আমি প্র্যাকটিস করে আসি সব ক্লাসের আগে। যেই মুহূর্তে আমি পরীক্ষা না শুরু করবো না, তখন তুমি বলবে স্যার আমার তো পড়া হয়নি। আমি তোমাকে বলে দিচ্ছি পরীক্ষাতে নেবো, পরীক্ষার ডেটও দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমি দেখো পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছি। পরীক্ষার ডেট গুলোতে তোমরা পরীক্ষা দেবে, বাড়িতেই পরীক্ষা দেবে। আর যদি চাও এখানে আসতে, পরীক্ষা এখানে দিতে পারো, তোমার ইচ্ছা। স্যার আপনি কোথায় থাকেন স্যার? আমি থাকি হচ্ছে মমিনপুরে। স্যার এটা আমার জায়গা স্যার, আপনি ওখানে থাকেন না, একদমও না। ঠিক আছে, দাঁড়াও কনসেন্ট্রেট করো, তাহলে দেখে নাও ওই চার্টটা খুলে যে সেখানে আমার পরীক্ষা ডেট গুলো দেওয়া আছে। ভ্যালেন্টাইন্স ডে দিন আপনি এক্সামটা রেখেছেন। কবে রেখেছি? ভ্যালেন্টাইন্স ডে দিন স্যার। হ্যাঁ। 14 তারিখ। তো ওই দিন কোথায় যাবে? না স্যার, আমি কোথায় যাবো না স্যার, আমি এরকম মজার জন্য বললাম স্যার, আমি হ্যাঁ, বাড়িতে বুঝতে থাকি। পেরেছি। এখন তোমার টার্ম টু, এখন আর জীবনে ভ্যালেন্টাইন্স কি আছে? না স্যার আমার নেই স্যার কিছু, আমি এরকম মজার জন্য বললাম স্যার। সেটাই। ঠিক আছে, দেখো চলো তোমাকে আমি আরো কিছু কথা বলছি। কোশ্চেন শেয়ার করবো। তোমরা বই খোলো, বই সবাই নিয়ে এসছো? হ্যাঁ স্যার নিয়ে আসি, 1 মিনিট। বই খোলো বাড়িতে, হ্যাঁ স্যার টাইম দিয়ে দেখে না এবার পুরো বইটা উল্টে যে পুরোটা পড়ানো হয়েছে কিনা। স্কুলের পরীক্ষার জন্য এনসিইআরটি বইটাই পড়বে। যদি এনসিইআরটি বই পড়তে ভালো না লাগে, তাহলে কম্প্রিহেন্সিভ বইটা পড়বে। কি বই আছে পড়বে? কি বই পড়ো বাড়িতে? হ্যাঁ বই পড়বে। দেখো তোমরা যদি বই বাড়িতে কিন্তু পড়বে, বইয়ের কোনো অন্যথা নেই। কারণ দেখো তোমাকে আমি এখানে লিখেছি, এরকম লিখেছি। তোমার তো কথা জাস্ট মুখে বলে গেছি, সব লিখেছি এগুলো, এই কথাগুলো বইয়ে লেখা আছে। তোমাকে বই পড়তে হবে, কিন্তু বই না পড়লে অনেক বিপদে পড়ে যাবে। হ্যাঁ স্যার বই এনেছি। আমি তো স্যার ভাবছি যে ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ে এক্সাম কোশ্চেন শেয়ার করেছিলাম, কোশ্চেন শেয়ার করে নিলাম ক্লাস না। হোয়াটসঅ্যাপ খোলো, হোয়াটসঅ্যাপ খোলো, কোশ্চেন খোলো, লিংকটা খোলো। একটা লিংক শেয়ার করেছি গ্রুপে, দেখো। হ্যাঁ স্যার দেখেছি। যা যা টপিক পড়েছি সেগুলো বইতে মার্ক করে নেবে। এবারে লিংকটা খোলো। স্যার টাইম নিচ্ছে স্যার, খুলছে না আমারই এমনই সমস্যা, আমারই কোনো লিংক খোলে না। তোমাদের ফোন নেই? খুলে নাও, এখনই করবো আমরা সলভ এটা। খুলেছে না? ব্যাপারটা হচ্ছে আমার কোনো খুলে নেই। তোমরা খুলো তো, আমাকে একটা ফোন দিয়ে দিবে। দাঁড়াও, কোনটা করে তোমাকে বলছি আমি। আচ্ছা, তোমাকে আমি আগে ওয়ানটা করতে বলছিলাম, আর একটু স্টেপ বাই স্টেপ এগোই আমরা। তুমি ফার্স্টে কোশ্চেন নাম্বার 3টা করো, আগে কোশ্চেন নাম্বার 3টা করো। সবাই আমাকে বলো আনসার। কোশ্চেন নাম্বার 3 ওই লিংকে পাঠিয়েছি। +2 +2 না? সবার হয়েছে +2? কোনো কষ্ট বুঝতে এটা? হ্যাঁ স্যার। বাহ, স্যার তাহলে আমি তোমার তো প্লাস করছি। কম্পাউন্ডটা কি দিয়েছে? K4 FeCnA হোল 5 না হোল 6 দিয়েছে। হ্যাঁ, তাহলে বলেছে Fe কি হবে অক্সিজেন নাম্বার। তাহলে পটাশিয়ামের +1 × 4, Fe হচ্ছে X,
Cn এর -1 into 6 equal to 0, তাহলে x equal to বেরিয়েছে +2, তাহলে এই আয়রনের +2 বেরিয়েছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড হয়ে গেছে। এটা প্রশ্ন শেয়ার করো। আচ্ছা, তুমি এবারে চলে যাও কোশ্চেন নাম্বার 2 তে। টোটাল নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স ফর দ্য কমপ্লেক্স কিভাবে করবে তুমি আমাকে বলতে পারবে? কোশ্চেন নাম্বার 3 টা দেখো, তোমাকে আমি এটা পড়িয়েছি একদম, এগুলো চলে গেছে। आंसर मत करें। টুটা, হ্যাঁ এখানে কম্পাউন্ড দিয়েছে দেখো RH Cl CO PPH3, তুমি এটার নাম শুনলে এখন, ট্রাইফিনাইল, আর বলেছে অ্যামোনিয়া, এগুলো সব কিন্তু লিগ্যান্ড, বুঝেছো তো? এগুলো সব লিগ্যান্ড বলে দিয়েছে। তাহলে বলেছে এটা কটা জিওমেট্রি আছে, কটা, হাউ মেনি জিওমেট্রিক্যাল পসিবল আইসোমার, জিওমেট্রিক্যাল কত হয় বলো এখানে, তোকে পড়িয়েছি খাতা, এটা কোথায় পড়িয়েছি? হ্যাঁ দেখো এখানে মেটাল হচ্ছে RH, রুথেরিয়াম, Cl এরকম দেখো লেখা ছিল খাতায়, মেটাল ABCD, এই চারটে ডিফারেন্ট লিগ্যান্ড থাকে তখন তিনটে আইসোমার হয়, মনে আছে তোমার? দেখো আগের দিনের ক্লাসে লেখা আছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, জিওমেট্রিক্যাল আইসোমারিজম। এই দেখো Cl একটা, CO একটা, PPH3 একটা, NH3 একটা, 1 2 3 4 মেটাল ABCD। কিচ্ছু আনতে হলো না তোমার, খুব কষ্ট বুঝতে এটা। আসমিতা বুঝতে পেরেছো? আচ্ছা, বোঝার চেষ্টা করছি। খাতায় লেখা আছে মেটাল ABCD, কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে তিনটে আইসোমার হয়, আর বাকি সব ক্ষেত্রে দুটো আইসোমার হয়, বাকি সব ক্ষেত্রে আইসোমার দুটো হয়, একমাত্র এখানে তিনটে হয়। তাহলে তোমার 2 হয়ে গেল, 3 হয়ে গেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 টা বলো। স্যার এটা তিনটে হবে তো? তিনটে হবে आंसर, এটা একদম এই তিনটে আইসোমার হলো এখানে, তাহলে ডিফারেন্ট লিগ্যান্ড আছে। स्क्रीन टाइम টা স্ক্রিন টাইমটা বাড়ি বলো কোনটা হবে স্যার হাইয়েস্ট অক্সিজেন নাম্বার? স্যার বিটটা সেকেন্ডটা হচ্ছে না? আচ্ছা, একটু সেকেন্ডটা ঠিকই বলে দিয়েছো। কি করে বলছো দেখো, তোমাকে বলেছে ওরা MnO4 মাইনাস, এই একটা বলেছে, আরটা বলেছে কি CrO2Cl2, তো করলে এখানে +6 আসছে, এখানে করলে +7 আসছে, দেখো করলে ভেরি হাই, বাকিগুলো এত হাইয়েস্ট আসবে না। স্যার এটা কোন কোশ্চেন নাম্বার স্যার? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, এটা কোশ্চেন নাম্বার 4 টা দেখো, আর আগেরটা ছিল 3, না আগেরটা 2 ছিল, আচ্ছা 3 হয়ে গেল। নেক্সট দেখো, এটা করতে খুব কষ্ট হচ্ছে স্যার 1 মিনিট স্যার, একটু আস্তে স্যার, এইটা একটু বোঝাবেন। আর তুমি x ধরে বের করো, আরে অক্সিডেশন নাম্বার তোমাকে কি বোঝাবো এখন বলো তো? এক্স ধরে বের করতে হবে, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের করে দেখো কোনটা বেশি হচ্ছে, তো সিম্পলি x ধরে বের করবে। তোমাকে একটু অন্য জিনিস শেখাই আমি, কোশ্চেন নাম্বার 5 এর কোশ্চেন 5 পড়ো, 5 টা 5 পড়ো। 5 the spin only magnetic moment, তোমাকে ম্যাগনেটিক মোমেন্ট শিখিয়েছি ভিভিটির সময়, শিখিয়েছি কি না, কিন্তু এই টার্মটা শেখাইনি যে স্পিন অনলি মানে কি। আবার
তোমরা এমনি করো নর্মাল জানতে তখন ঘাবড়ানোর জন্য দিয়েছি তুমি এমনি নর্মাল বের করো ম্যাগনেটিক মোমেন্ট ফর্মুলাটা মনে আছে তো বিবিটি করে বের করতে হবে তো। হ্যাঁ তুমি কি থরিয়ে অত বড় করে আঁকবে তুমি তো ফটাফট এমন বাড়িতে প্র্যাকটিস করে এসছো তুমি এমন পড়ান পড়েছো অসুবিধা কদিনে তোমার তো দেখেই হয়ে যাবে এখন কম্পাউন্ডার কি দিয়েছে সিআর সিও হোল 6 তোমাকে এগুলো প্র্যাকটিস করতে লাগে বলো দেখি সিআর সিও হোল 6 তাই তো এটাই এটা দিয়েছে কম্পাউন্ডটা আচ্ছা তুমি ভাবলে ক্রোমিয়াম দিয়েছে এখানে 0 আছে তো ক্রোমিয়ামের অক্সিডেশন ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d5 4s1 এটা তুমি পড়ে নিয়েছো আগে এবারে দেখো 3d5 মানে এরকম আছে 4s এ একটা আছে 4p তে ফাঁকা আছে সব আঁকলে এটা 4p এটা 4s এটা 3d 1 2 3 4 1 2 3 4 5 হয়ে গেছে ইলেকট্রন 5টা আছে এখানে একটা আছে ক্রোমিয়ামে কারণ 0 দেখো না 0 তো ক্রোমিয়াম তো এখানে আমি এভাবে ক্লিয়ার করব 1 2 3 4 5 6 এই আছে কিনা বলো এবারে বাইরে থেকে COS তুমি জানো CO টা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড CO কি লিগ্যান্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তাই সে একে এখান থেকে ঘাড় ধরে নিয়ে আসবে এখানে বসাবে দিয়ে বলেছে মনে আছে এখান থেকে ঘাড় ধরে নিয়েছে এখানে বসাবে এখান থেকে এখানে নিয়েছে এখানে বসাবে কারণ CO স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তুমি তো সব পড়ে রেখেছো আগে থেকে সব ফটাফট ভাবতে করবে এখানে দিয়ে এখানে একটা CO বসলো এখানে একটা CO বসলো এখানে একটা স্যার কিচ্ছু বুঝতে পারিনি না বুঝতে পেরেছো বলো বুঝতে পেরেছো কি 1 2 3 4 5 6 আমাকে এখানে বলো এই যে এখানে হাইব্রিডেশন করলাম আমার D2sp3 হলো এখানে কি কোনো লোন পেয়ার আনপেয়ার ইলেকট্রন আছে সো এখানে n = 0 নো আনপেয়ার ম্যাগনেটিক মোমেন্ট mu √√of n * n + 2 যেখানে n হচ্ছে আনপেয়ার ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্টের ইউনিটটা হচ্ছে ভোর ম্যাগনেটন তাই এখানে 0 হবে কোশ্চেনটা দিয়েছে স্পিন অনলি মোমেন্ট স্পিন অনলি অর স্পিন অ্যাডিশন সবই 0 সিম্পল তুমি সিআরটা আঁকবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে সবাইকে ঘাড় ধরে এটা ঢুকিয়ে দেবে ফাঁকা জায়গাগুলো তার থাকবে এই তো কথা স্যার হ্যাঁ আমি লিখ করছি স্যার এটা 5 কোশ্চেন নাম্বার স্যার হ্যাঁ। আমি লিখ করছি হ্যাঁ হ্যাঁ কোশ্চেন নাম্বার 5 এটা তোমরা বাকিগুলো বাড়িতে পড়বে প্র্যাকটিস করবে হ্যাঁ তোমাকে আমি আইডিয়া সব দিয়েছি তোমাকে আমি যা পড়িয়েছি তার বাইরে তুমি যে পরীক্ষাগুলো দেবে কোনো কোশ্চেন একটা বিন্দু বাইরে আসবে না তোমাকে আমি শুরু থেকে যা যা বলেছি তার বাইরে কোনো কোশ্চেন বাইরে আসবে না তোমাকে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি এবারে বাকিটা তোমার উপরে তুমি পড়বে কি পড়বে না তোমাকে নিজেকে বাড়িতে পড়তে হবে তো গিয়ে